জি, অসংখ্য ধন্যবাদ আজকের এই ইভেন্টে আপনাদের অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য, তুষার হোসেন ফেসবুকের সাথে থাকার জন্য। সো আমি একটু কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। আপনাদের আরেকটু বিষয় অবগত করে দিই। আপনাদের যার যে কোনো বিষয়ে কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, কমেন্ট সেকশন ওপেন আছে। এবং আপনারা যে কোনো কোশ্চেনে অ্যান্সার আমাদের গেস্ট মাহমুদুল ইসলাম ফ্রিল্যান্সার ভাইয়া আছেন, ওনাদের থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিব। সো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা স্পেস টাইমে আপনাদের কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমাদের মাঝে অল্প কিছু পার্টিসিপেন্ট জয়েন হয়েছেন, আর কিছু পার্টিসিপেন্ট হলে আমরা মূল ক্লাসে চলে যাব বা ইভেন্টে চলে যাব। এর ভিতরে যে যেখান থেকে আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের তুষার হাউসের ফেসবুক গ্রুপ যেগুলো আছে সেগুলোতে একটু কানেক্টেড থাকবে, যেগুলোতে এখনো গ্রুপ শেয়ার হয়নি এগুলোতে একটু কানেক্টেড থেকে আপনারা একটু শেয়ার করে দিবেন। কারণ আজকের ইভেন্টটা খুবই সুন্দর এবং চমৎকার, হেল্পফুল হবে আমি বিশ্বাস করি। কারণ আজকের যে কোশ্চেন অ্যান্সার গুলো রয়েছে খুবই ইফেক্টিভ। সো আপনাদের জায়গা থেকে অবশ্যই সেশনটা প্রপারলি ভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি হোপফুলি বিশ্বাস করি আজকের গেস্ট আমাদেরকে অনেক কিছু বিষয় কনসালটেন্ট করবেন। সো ওকে, আমাদের মাঝে ইতিমধ্যে অনেকে কানেক্টেড হয়ে গেছেন। সো আমি আর দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের মেইন গেস্টের কাছে, এমডি মাহমুদুল ইসলাম ফ্রিল্যান্সার ভাইয়ের কাছে। ভাইয়া, যদি আপনার সংক্ষিপ্ত একটু পরিচয় দিন। জি জি, স্পেশালি থ্যাঙ্কস তুষার ভাই। আসলে আমি মাহমুদ হাসান, পেশায় একজন ফ্রিল্যান্সার। মূলত অল ওভার ডিজিটাল মার্কেটিং নিয়েই আমি কাজ করি এবং আমি বাংলাদেশের বেকার সমস্যার সমাধানে ইনস্টিটিউট নিয়ে কাজ করি, তাদেরকে ট্রেন আপ করাই। এছাড়া আমার আসলে একটা ছোট ইউটিউব চ্যানেল আছে মাহমুদ ফ্রিল্যান্সার নামে, এবং আমার ফেসবুক পেজ মাহমুদ ফ্রিল্যান্সার নামেই। এছাড়া আমার প্রোফাইল আছে মাহমুদ ফ্রিল্যান্সার নামে। অর্থাৎ আমার সকল সোশ্যাল মিডিয়া সহ ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে বায়ার হোক বা আপনারা গুগলে সার্চ যদি করেন মাহমুদ ফ্রিল্যান্সার, ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবেন। এটাই হচ্ছে ছোট করে আমার আসলে পরিচয়। মূলত আমি হচ্ছে অল ওভার ডিজিটাল মার্কেটিং নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করি এবং আমার একটা টিম আছে, আমার একটা ইনস্টিটিউট আছে। আমি এই বেকার সমস্যার সমাধান নিয়ে প্লাস পাশাপাশি অনেক পরামর্শ বা এই সেক্টরটা কীভাবে গ্রো করা যায় এটা নিয়ে মূলত অ্যানালাইসিস করি। এটাই সাথে জড়িত অ্যাকচুয়ালি, আর তেমন কিছুই না। জি তুষার ভাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয় দেওয়ার জন্য। সো আমরা আর কাল ক্ষেপণ না করে আমরা আজকের ইভেন্ট টপিকে চলে যাচ্ছি। আজকের ইভেন্ট টপিকে আমি আবারও বলছি, ক্লায়েন্ট কনভিন্স এবং সেলিং স্কিল। সো আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে গেস্ট মাহমুদ হোসেন ভাইয়ের কাছে, ক্লায়েন্ট কনভিন্স এবং সেলিং স্কিল আসলে যদি একটু। হ্যাঁ শিওর ভাই, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন একটা। কারণ আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আসলে সেলিং স্কিল এটা একটা দক্ষতা। এখন দক্ষতার ভিতরে আসলে অনেকগুলো বিষয় থাকে। কিউমুলেটলি এটা আসলে কি অনেকগুলো টপিকস দিয়ে আমরা এই দক্ষতাকে বোঝাই, ঠিক আছে। আর সেলিং স্কিলের মূল বিষয়টা হচ্ছে আপনার যদি দক্ষতা না থাকে, আপনি একজন সেলসম্যান, আপনার দক্ষতা না থাকলে তাহলে কিন্তু আপনি এটা নিয়ে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন না। আর নিজেকে তৈরি করা এবং এই দক্ষতা আসলে অনেক কিছু ভেরিয়েশন বা অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আসলে অ্যাকচুয়ালি দক্ষতা বলতে আপনি কি বুঝতে চাচ্ছেন, আপনি যে সেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে সেক্টরেই হন না কেন, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে টপিকস নিয়ে কাজ করেন, যার জায়গায় থেকে যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন ওই টপিক্সের উপরে আপনার দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আপনি যে টপিক্স নিয়ে কাজ করতেছেন ওই টপিক্সের উপরে যে বিষয়টা বিক্রি করতে চাচ্ছেন, হতে পারে সেটা কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস যেটা বিক্রি করতে চাচ্ছেন, তাহলে ওই বিক্রির যে একটা দক্ষতা, ঠিক আছে, অর্থাৎ সেই স্কিলটাকে জানাটা খুবই জরুরি আপনার। এবং সেই স্কিলটাকে আসলে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, সেটা হচ্ছে কন্টিনিউয়াস আপনি এটা জ্ঞান অর্জনের বিষয় থাকে, একটি অ্যানালিসিসের বিষয় থাকে, এবং এটা ধারাবাহিকভাবে আপনি যখন এটা নিয়ে কাজ করবেন, চেষ্টা করবেন ওই টপিক্সে পারে স্পেসিফিক, এবং আপনি একটা কমিউনিটির সাথে এগুলা নিয়ে যখন আগাবেন তখনই মূলত আপনার দক্ষতাটা তৈরি হয়। অর্থাৎ এটা যে কোনো সেক্টরে কাজ করুক না কেন, ওই সেক্টরকে টার্গেট করে যদি আপনি দক্ষতা অর্জন করেন ওই টপিক্সে পারে, তাহলে আপনি ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের খুব সুন্দর এবং চমৎকারভাবে প্রেজেন্টেশন করে দেওয়ার জন্য, বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে আমরা যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে অবশ্যই একটা কমিউনিটির মাধ্যমে থাকতে হবে, এবং পাশাপাশি আমাদের যে সেলিং স্কিলটা আছে এটা আমাদের জন্য প্রতিনিয়ত অ্যানালাইটিক্সের একটা বিষয়।
রাইট যখন আমরা যে বিষয়ে কাজ করছি সেই বিষয়টা যখন আমরা অ্যানালিটিক্স করতে পারবো, তখন সেই বিষয়ে আমি একজন দক্ষ সেলিং স্কিলার হতে পারবো। রাইট তো আশা করি রাইট বিষয়টা বুঝতে পেরেছেন প্রত্যেকেই। সো ইতিমধ্যে আমাদের সাথে অনেকজন কানেক্টেড হয়ে গেছেন। তো আমি আপনার একটু নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। শিওর। ক্লায়েন্ট কনভিন্স অথবা সেলিং স্কিল এর মাধ্যমে আমরা কোন কোন দক্ষতাটা অর্জন করতে পারি? জি যদি জি একটু হ্যাঁ, শিওর শিওর। আসলে এটার এক নম্বর যে পয়েন্ট ফাইন্ড আউট, যেটা আমরা আসলে এটা নিয়ে দীর্ঘদিন যেহেতু কাজ করতেছি এই বিষয়গুলো নিয়ে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আসলে প্রথম বিষয় হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি করা। এখানে আপনার এই টপিক্সের পারে আত্মবিশ্বাস আপনার অবশ্যই বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে একজন সেলসম্যান হিসাবে কারো কাছে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন বা যাকে এটা বোঝাইতে চাচ্ছেন, আপনার এই প্রোডাক্ট সম্বন্ধে, আপনার স্কিল সম্বন্ধে আপনার নলেজটা অনেক বেটার অবস্থানে যেন থাকে, যাতে আপনার আত্মবিশ্বাসটা বাড়ে। অর্থাৎ আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে আপনার যাতে আত্মবিশ্বাস থাকে। কারণ আপনি যখন আত্মবিশ্বাস থাকবেন, আপনি অন্যকেও এই বিষয়টি নিয়ে ভালোভাবে ব্রিফিং দিতে পারবেন, এর বেনিফিট ফিচার এগুলো দিয়ে বলতে পারবেন। আর তার সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে নেটওয়ার্ক বৃদ্ধি। অর্থাৎ আপনার ভালো প্রোডাক্ট আছে, ঠিক আছে, আপনার ভালো স্কিল আছে, বাট আপনার নেটওয়ার্ক নাই। সো আপনার ওই বিষয়টা তো প্রচারণা যদি না থাকে, তাহলে কিভাবে মানুষ এটা জানবে? একটা ভালো প্রোডাক্ট অ্যাবসলিউটলি ভালো, বাট আমি জানিই না। আমি যদি না জানি তাহলে ওই প্রোডাক্টটা তো আমি নিচ্ছি না, অর্থাৎ ওর ভালো সুফলও আমি বুঝতে পারতেছি না। সো দুইটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত, এটা আপনারা সবাই মাথায় রাখবেন। আসলে আপনি যে প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, যে টপিক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে ডিপার্টমেন্টে, যে সাইডে কাজ করেন না কেন, সেটার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন অবশ্যই আপনাকে ওইটা বিষয়ে আত্মবিশ্বাসী হতে হবে। অর্থাৎ সেই বিষয়টা আপনাকে ভালোভাবে নিজেকে জানতে হবে এবং এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, এটা নিয়ে আত্মবিশ্বাসী হইতে হবে। পাশাপাশি কি, আপনাকে নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে। নেটওয়ার্ক বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? নেটওয়ার্ক বলতে বর্তমান পরিস্থিতি বা পূর্বের পরিস্থিতিতে যেটাই আমরা ধরি না কেন, একটা কমিউনিটি, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে বিভিন্ন মাধ্যমে, হতে পারে কোনো নিউজ চ্যানেল, হতে পারে পেপার পত্রিকা। আগে যেরকম এগুলো অনেক বেশি আমরা হয়তো বা রেডিওতে শুনতাম বা আমরা খবরে দেখতেছি, আমরা এখন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখতে। তার মানে কি, নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে। আপনার ওই প্রোডাক্ট সম্বন্ধে, সার্ভিস সম্বন্ধে, আপনাকে সম্বন্ধে যত বেশি মানুষ জানবে, তত এটা হচ্ছে আপনার ব্র্যান্ডিংটা গ্রো হবে। সো এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, হ্যাঁ, যে আত্মবিশ্বাস এবং নেটওয়ার্ক বৃদ্ধি। এবং নেটওয়ার্ক বৃদ্ধিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা যত আপনি বাড়াবেন তত আপনার বিজনেস গ্রো হবে। আপনি এই প্রোডাক্টটা বা সার্ভিসটা সম্বন্ধে যত মানুষ জানবে, সো তত মানুষ আপনার এটা নেওয়ার সম্ভাবনা থাকবে। আর যখনই নিবে, তখন তো সেটা সুফল সে বুঝতে পারবে যে আসলে এটার কোয়ালিটি কেমন। সো তখনই আপনি আস্তে আস্তে ঘুরে উঠবেন। জি তুষার ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিং এর দিকে বেশি ফোকাস দিতে হবে। এবং মার্কেটিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট। সো আমরা যদি বিষয়গুলো একটু খেয়াল রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা এই আত্মবিশ্বাস হয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ, এবং আমাদের সেলসটা এটা গ্রো করার পসিবিলিটি বাড়বে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো লাইভটা কে কোথা থেকে দেখছেন এবং কার কোনো কোশ্চেন থাকে পরে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন ওপেন আছে, আপনার কমেন্ট সেকশনের মাধ্যমে প্রশ্ন করবেন, আমাদের গেস্টদের থেকে আমরা অ্যান্সারগুলো নিয়ে নেব ইনশাআল্লাহ। সো আমাদের ভাই, আমি আপনার কাছে আরেকটা কোশ্চেন জানার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমাদের কোন কোন বিষয় মাথায় রেখে একটা ক্লায়েন্ট বা ক্রেতার সাথে আমাদের কথা বলা উচিত? সেটা হতে পারে ফ্রিল্যান্সিং সাইট, সেটা হতে পারে প্রোডাক্ট সেলিং সাইট, যে কোনো একটা সাইটে এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিতে পারি। তো কোন কোন বিষয় মাথায় রেখে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলা উচিত? আচ্ছা জি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ ক্লায়েন্ট যদি স্যাটিসফাই না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা আমাদের গোলে পৌঁছাইতে পারি না, ঠিক আছে? তো ক্লায়েন্টকে কনভিন্স করা একরকম, বা ক্লায়েন্টের সাথে আলাপচারিতা যাই বলেন না কেন, এটা দুটো ওয়েতে হয়। একটা হচ্ছে যে আপনি ফিজিক্যালি তার কাছে যাচ্ছেন, আর একটা হচ্ছে এখন যেহেতু অনলাইন ভিত্তিক হয়ে গেছে, আপনি তার সাথে মিটিং করতেছেন বা মেসেজিং করতেছেন। যে প্রসেসিংয়েই যান না কেন, যদি আমরা মূল বিষয়টা নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই আপনার প্রথম শর্ত হচ্ছে আপনি ওয়েল ডিসার্ভ হইতে হবে। সাপোজ আপনি ফিজিক্যালি একটা ক্লায়েন্টের কাছে যাচ্ছেন, আপনি দেখে যদি তার রুচি না হয়, মানে কথা বলবে কিন্তু পরে, আগে তো রিপ্রেজেন্ট আপনি দেখবে যে আপনি আসলে অনেক সময় আছেন না যে দেখেই একটা মানুষের প্রতি একটা আইডিয়া করা যায়।
ঠিক আছে? তো ওয়েল ড্রেস আপটা এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়েল ড্রেস আপ মানে আপনাকে হাই ভ্যালু ভালো প্রাইজের ব্র্যান্ডিংয়ের জিনিসপত্র পড়তে হবে, নট নেসেসারি। এটা জাস্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ড্রেস আপ, এবং আপনি একটা স্বাভাবিক একটা যেন সৌন্দর্য থাকে। অনেকে আছে না যে দেখা যাচ্ছে যে কালার কিছু ইস্যু আছে, এমন ব্যক্তি যেটা সে এমন কালার ইউজ করতেছে একটা অন্যরকম। তো মূল বিষয় হচ্ছে ওয়েল ড্রেস আপটা গুরুত্বপূর্ণ, এটাকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? যেটা আমি বোঝাইতে চাচ্ছি যে আপনি একটা বাইরের কাছে বা একটা ক্লায়েন্টের কাছে যাচ্ছেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আপনার গেট আপটা যাতে রিপ্রেজেন্ট হয়। অর্থাৎ আপনি যখন প্রথমেই যাচ্ছেন, একটা মানুষ যখন আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাবে, যার কাছে ফার্স্ট মেসেজটা আপনি দিবেন, সেই কিন্তু যায় তার বস বা স্যারকে বলবে, স্যার অমুক জায়গায় থেকে তুষার অ্যাসোসিয়েট, এখান থেকে তুষার স্যার আসছে, বুঝলেন? উনি কিন্তু আপনাকে দেখে আগে কনসেপ্ট হবে যে না, ইনি একজন জেন্টেলম্যান, ইনি আসছে, ইনার মেসেজটা স্যারের কাছে পৌঁছাইতে হবে। আচ্ছা, এটা ওয়েল ড্রেস আপ খুবই গুরুত্বপূর্ণ। এবং সফট স্কিল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে? আপনার আচার আচরণ, আপনার ভাষাগত বিষয়, আপনি যেভাবে বোঝাইতে চাচ্ছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি ক্লায়েন্টের কাছে যায়, তার প্যাটার্নে আপনি যদি বুঝাইতে না পারেন, কারণ অনেক সময় কিন্তু অনেক ক্লায়েন্ট ডিফারেন্ট বিহেভ করে, বাট আপনি কিন্তু অ্যাজ এ সেলসম্যান হিসেবে কুল থাকতে হবে এবং তার প্যাটার্নেই আপনাকে আগায় কথা বলতে হবে। মানে বিষয়টি এমন যে আপনি তার দলে গেছেন, আগে যাওয়ার পরে তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি আপনার ব্রেনে থাকবে কি আপনার প্রোডাক্ট সেল করা, বাট তার রাস্তা দিয়ে ঘুরে ফিরে আলটিমেটলি তাকে কনভিন্স করে আমি সেলসটা নিয়ে আসবো। তার মানে আমার ওয়েল ড্রেস আপটা গুরুত্বপূর্ণ। সফট স্কিল, ভাষাগত বিষয়, এটাকেও অবশ্যই গুরুত্ব দিতে হবে, এটা বোঝার বিষয় আছে। ঠিক আছে? এবং আপনি যখন তার সাথে কথা বলবেন, অবশ্যই তার দুর্বল বিষয়গুলো আপনাকে কথার মাধ্যমে আপনাকে বুঝতে হবে তার দুর্বল পয়েন্টগুলো কি। আপনি যদি দুর্বল পয়েন্টগুলো বোঝেন, তাহলে প্রোডাক্টটা সেল করতে আপনার জন্য সুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি রিপ্রেজেন্ট করা। আপনি ওয়েল ড্রেস আপ ভালোভাবে গিয়েছেন, আপনার কথাবার্তা অনেক সুন্দর করে বলতেছেন, তার দুর্বল পয়েন্ট বুঝলেন, বাট আপনি যদি রিপ্রেজেন্ট করে সেটাকে বোঝায় সেলসটা তুলে নিয়ে এসে ফিনিশিং দিতে না পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি এটা লসে পড়া। আর শুধু সেটাই না, সেটাকে এমনভাবে কনভার্ট করতে হবে রিপিট অর্ডার হিসাবে, তার মানে রিপিট ক্লায়েন্ট হিসাবে। আপনার ওই একটা মিটিংয়ে, অর্থাৎ আপনার সফট স্কিল যেটা ভাষাগত বিষয়, সেটা তার সাথে মিটিং করে তাকে কনভিন্স করে রিপিট অর্ডার বা রিপিট, যাতে মানুষ আমাদের বলতে হয় না যে আপনি পুনরায় আমাদের সাথে করেন, সে যাতে নিজের মনের ভিতর থেকে একটা আস্থা তৈরি হয় এই ব্র্যান্ড, এই প্রোডাক্ট এবং আমাকে, অর্থাৎ আমি যে রিপ্রেজেন্ট করতে গিয়েছি। এখানে কিন্তু দুইটা ইস্যু আছে, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে আমাকে। তার মানে আমি একজন সেলসম্যান, তার কাছে গিয়েছি, প্রথমে কিন্তু সে আমাকে বিশ্বাস করবে, আমার কথাকে বিশ্বাস করবে, আমার রিপ্রেজেন্টকে বিশ্বাস করবে। হ্যাঁ, আমাকে সে ট্রাস্ট যখন করবে, তখন সে বুঝবে যে না, মাহমুদ ভাই আসছে, তুষার ভাই আসছে, আসলে ওনারা যেভাবে বলতেছে এটা বিশ্বাসযোগ্য, তাহলে প্রোডাক্টটা নিয়ে দেখি, প্রোডাক্টটা নেবো না, নিয়ে দেখি, একবার ট্রাই করি। আর আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে, আমার সার্ভিস কোয়ালিটি ভালো হলে, তখন সে আমার স্ট্রাইক ক্লায়েন্ট হবে। সো এই প্রশ্নের আমি মূল যেটা মনে করতেছি যে আসলে এই বিষয়গুলো যদি ভালোভাবে আমরা মাথায় রাখি, ইনশাল্লাহ আমরা ভালো কভার করতে পারবো। জি তুষার ভাই। জি, অনেক বেশি ধন্যবাদ। আসলে আমরা অনেকটা বিষয় একটু অবগত ছিলাম না। আসলে দেখেন, আপনার যদি বাইরের ভাইব স্টাফটা যদি ভালো থাকে, অবশ্যই কিন্তু আপনাকে পাত্তা দিবে। এই পাত্তা দেওয়ার আগে আপনার কিন্তু আগে ড্রেস আপটা, আপনার বিহেভিয়ারটা, সফট স্কিলটা কিন্তু আগে প্রাধান্য দিবে একটা ক্লায়েন্ট। সেই বিষয়গুলো আমাদের অবশ্যই একটু জরুরি। আমরা এখানে যে একটা বিষয় উল্লেখ আছে, যেটা আমার যে ভিআইপি কোয়ালিটির যে ড্রেস আপ করতে হবে, নট লাইক দ্যাট। আপনি মিডিয়াম স্ট্যান্ডার্ড একটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ড্রেস আপ করতে পারেন, পাশাপাশি আপনার সফট স্কিল যে ল্যাঙ্গুয়েজটা আছে, যখন আপনি এই বিষয়গুলো প্রস্তুত করতে পারবেন, তখন কিন্তু আপনার ক্লায়েন্টটাও স্যাটিসফাই হওয়ার আগ্রহ থাকবে বেশি। তো এগুলো বিষয়ে মাথায় রেখে অবশ্যই আমাদের একটা ক্লায়েন্ট বা ক্রেতার সাথে কথা বলা উচিত। সেটা হতে পারে ফ্রিল্যান্সিং সাইট, সেটা হতে পারে কর্পোরেট বিজনেস কনসালটেন্ট সাইট, এনি সাইট, দেয়ার ইজ নো প্রবলেম। সো আমি আর একটা কোশ্চেনে চলে যাচ্ছি, মাহমুদুল ইসলাম ভাই। সেটা হচ্ছে যে ক্লায়েন্ট কনভিন্সের ক্ষেত্রে সফট স্কিল কতটা গুরুত্বপূর্ণ? মানে সফট স্কিল সম্পর্কে আমরা অবগত আছি, তো এই বিষয়ে যদি একটু বলতেন, মানে ক্লায়েন্ট কনভিন্স করার ক্ষেত্রে সফট স্কিল
জি 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 আসলে হ্যাঁ, সফট স্কিল অনেকে হয়তো এই বিষয়টা একটু বুঝতে সমস্যা হতে পারে। সফট স্কিলটা আসলে বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়? ঠিক আছে, মূলত হচ্ছে আপনার সেলসের যে একটা কনফিডেন্স, ঠিক আছে, সেলসের একটা কনফিডেন্স, অর্থাৎ আপনি এই সফট স্কিল অর্থাৎ আপনার ভাষাগত যে বিষয়গুলা, সেই বিষয়টা যদি আপনি কি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে এই বিষয় নিয়ে আপনি অনেক দূর এগোতে পারবেন। তার মানে হচ্ছে আপনার এই সফট স্কিলের মধ্যে আমি কি কি আরও বিষয় বলবো, বা সেলসের ক্ষেত্রে সফট স্কিল আসলে মূলত আমরা কি, এই যে আমরা মানুষের সাথে কথা বলতেছি, আমরা যে এই বিষয় নিয়ে আলাপ করতেছি, অনেকে আছে অনেক কথাবার্তা বলে, দেখে মনে হয় রাগান্বিত, ঠিক না? দেখে মনে হয় একটু রাগান্বিত। অনেকে আছে অনেক স্পিড এসব বলে, আমারও কিন্তু এমন হয় ঠিক আছে। জাস্ট এখন এই সফট স্কিল মানে আপনাকে নিজের ভিতর থেকে যখন আপনি রিপ্রেজেন্ট করবেন কোনো কিছু বা কোনো ক্লায়েন্টের কাছে যাচ্ছেন, তখন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে তার বিষয়টাকে প্রায়োরিটি দিবেন, দিয়ে আপনার যে ভাষাগত একটা স্কিল, সেই ভাষাগত স্কিল অর্থাৎ সে যে প্যাটার্নে কথা বলুক না কেন, আপনাকে এই বিষয়টা প্রপারলি আগে বুঝতে হবে। আপনি যদি সেই বিষয়টা না বোঝেন, তাহলে কিন্তু আপনি তাকে কনভিন্স করতে পারবেন না। অনেকে অনেক প্যাটার্নে কথা বলে, বাট আপনাকে এই প্যাটার্নটা অবশ্যই ভালো মতো বুঝতে হবে। আর এটা আপনার সফট স্কিল মানে আপনার ভিতরের যে ভাষাগত দক্ষতা, এটা দিয়ে তাকে কনভিন্স করতে হবে। কারণ অনেক সময় সে নেগেটিভ কথা বলতে পারে, মানে না না আসলে প্রোডাক্টে এর আগে এরকম প্রোডাক্ট নিয়েছিলাম, বাট এটা তো কাজ করে না বা ভালো হয়নি, বা এর আগে এরকম সার্ভিস নিয়েছিলাম, আপনার মতো অনেক ধরনের কথা বলেছিল, বাট আমি ওইভাবে স্যাটিসফাই না। সে কিন্তু নেগেটিভ বললো, বাট আপনাকে নেগেটিভ হওয়া যাবে না। আপনাকে তার প্যাটার্নেই পজিটিভ কথা বলতে হবে, বাট সে নেগেটিভ কথা বললে আপনাকে ওই নেগেটিভ কথাটাকেই আপনার সফট স্কিল, আপনার ভাষাগত দক্ষতা দিয়ে সেটাকে আপনাকে পজিটিভে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনি যখন তাকে এই পজিটিভ কথাবার্তা বলে, পজিটিভ বিষয় নিয়ে তাকে ধৈর্য হারা না হয়ে কনভিন্স করবেন, বলবেন, তখনগা সে আপনার প্রতি বিশ্বাস বা ট্রাস্টেড, এবং আর একবার চান্স নিবে যে ঠিক আছে ভাই আপনি আসছেন, আপনার কথা বিশ্বাস করলাম, আমি প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা নিব। এই যে এটা হচ্ছে সফট স্কিল, নিজের ভিতর থেকে একটা বিষয়, যে পোলাইটলি তাকে সম্মান করা, তাকে উপরে নিয়ে যাওয়া একরকম। তার Yes, মানে কি, exactly. তাকে And আমি smile is the সম্মানের, হ্যাঁ yes. সম্মানের একটা ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। সে বলতেছে না আমি আসলে সম্মান করতেছি তাকে, প্লাস স্মাইলিং ফেস থাকতে হবে। কারণ হচ্ছে আপনি Smiling. সব সময় কথা বলার Exactly. সময় আপনি স্মাইলিং ফেজে কথা বলবেন, যাতে অনেক রুট কথাও আপনি এটা হাসি মুখে মেনে নেন মানুষ, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই পুরা সেলস ডিপার্টমেন্টের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সফট স্কিল, বাট এটাকে আমরা অনেকেই বুঝি না, অনেকেই এটাকে ওইভাবে চিন্তা করি না। বাট আপনার মাথায় যদি বন্দুক ধরেও রাখে, কেউ গুলি করতে আসে, আপনি যদি তাকে পোলাইটলি বুঝাইতে পারেন, আপনাকেও সে গুলি করবে না। আর প্রোডাক্ট সেল করাতে এটা একটা সামান্য বিষয়। সো তুষার ভাই মনে হয় না এটা আর কিভাবে বোঝালে ভালো হবে? ঠিক আছে। এক্স্যাক্টলি, না আসলে জি খুবই সুন্দর এবং চমৎকার ভাবে উপস্থাপন করছেন ভাই। আসলে ইংলিশে একটা কথা আছে, স্মাইল ইজ দ্য বেস্ট রিয়াকশন অফ রাইট। অল দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন। মানে যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আপনার স্মাইল ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট। আসলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে অবশ্যই একটা ক্লায়েন্ট কনভিন্সের ক্ষেত্রে সফট স্কিল গুরুত্বপূর্ণ, এবং এই সফট স্কিলটা অবশ্যই আমাদের প্রোয়াইডলি বলতে হবে এবং স্মাইল ফেসে থাকতে হবে, কারণ স্মাইল ফেসে যে কোনো জিনিসকে কনভিন্স করার পসিবিলিটি আর 80% থেকে 90% ফেস করতে পারে। রাইট তো অবশ্যই আমাদের এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে সেলসের ক্ষেত্রে। সেটা হতে পারে আপনার একটা বায়ার আসছে ইউএস বা ইউকে থেকে, আপনার জুম মিটিং তার সাথে করছেন, তো সেক্ষেত্রে আপনি যখন তার সাথে একটি স্মাইল ফেসিং কথা বলেন, তখন কিন্তু তার রিয়াকশনটা অন্যরকম হয়ে যাবে। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি একটা প্রোডাক্ট সেলিং করতে যান, যখন আপনার একটা ক্রেতা তো অবশ্যই নেগেটিভ বলতেই পারে, বাট আপনি ওই সিচুয়েশনে যদি একটু নেগেটিভ হয়ে যান, তার মানে আপনার প্রোডাক্টটা সেলস হবে না। সো স্মাইল ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট অ্যাজ এ সেলিং পারসন। রাইট। ওকে, সো আমরা একটু কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন লিমা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সাব্বির হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলিফ হাসান, আলিফ হোসেন, ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করবো? যে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনারা ইতিমধ্যে কোশ্চেনটা করেছে, আমরা লাস্ট টাইম আমাদের গেস্টের থেকে জেনে নিব, সমস্যা নেই।
খালিদ কিপ্রো হান্টার, আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম মাহমুদ ভাই, আমি তুষার ভাই। ভাই ইউরোপ কান্ট্রিগুলোতে কোন সময় মেসেজ করতে হবে? জি ভাই, অবশ্যই আমরা এই বিষয়গুলো আলোচনা করব। রফিকুল ইসলাম বলেছেন। শারমিন ওনান্না, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানভীর আহমেদ রাবি জামালপুর থেকে, অসংখ্য ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। সজীব রানা জামালপুর থেকে, লিমা ইসলাম কিশোরগঞ্জ থেকে, এমনি শান্ত, বৃষ্টির জন্য নেট প্রবলেম হচ্ছে, লাইভটি ভালোভাবে উপভোগ করতে পারছেন, সমস্যা নেই, আমাদের রেকর্ডেড থাকবে, আপনারা দেখে নিতে পারেন পরবর্তীতে। জামশেদ খান, গুড মর্নিং, গুড ইভিনিং ফ্রম কানাডা। ওকে, আমাদের ইভেন্টটা কানাডা থেকে দেখতে পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য। শারমিন অনন্যা, অনেক ভালোভাবে বুঝতে পারলাম, জি অসংখ্য ধন্যবাদ। শারমিন অনন্যা বলেছেন, জি স্যার। ফ্রিল্যান্সার মোর্শেদ, বায়ার পাইতেছি না, সমস্যা নেই ভাই, আমরা এই বিষয়টা আলোচনা করবো। মাহমুদ ভাইয়া কথাগুলো খুব উপকার কথা, জি অসংখ্য ধন্যবাদ। আমরা একটু চলে যাচ্ছি আমাদের গেস্টে, আমাদের সময় স্বল্পতার কারণে আর মেসেজগুলো দেখতে পাচ্ছি না। সো আমি আর একটু চলে যাচ্ছি মাহমুদ ভাইয়ের কাছে আরেকটু বিষয় নিয়ে। আমাদের আসলে ক্লায়েন্ট কনভিন্স বিষয়টা বুঝতে পারলাম, সফট স্কিল বিষয়টা বুঝতে পারলাম। আসলে আমাদের কোন কোন ক্লায়েন্ট থেকে দূরে থাকা উচিত? সেটা হতে পারে ফ্রিল্যান্সিং সাইট, সেটা হতে পারে প্রোডাক্ট সেলিং সাইট, এনি সাইট। আমাদের কোন কোন ক্লায়েন্ট থেকে দূরে থাকা উচিত? জি সবই তো আমাদের রিয়েল কাস্টমার না। আসলে আমি আমার এই ফ্রিল্যান্সিং লাইফে এই কোশ্চেনটা অনেক বেশি শুনেছি। তারপর আমি যেহেতু সেলস ডিপার্টমেন্টের সাথে দীর্ঘদিন ফিজিক্যালি অনেক জবে ছিলাম, এই বিষয়টা নিয়ে আবার আমরা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ট্রেনিং করেছি এক সময়। তা আসলে কাস্টমার নির্বাচন করা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ একটা কাস্টমার আপনার লাইফ চেঞ্জও করতে পারে, আবার আপনাকে ডুবাও দিতে পারে। কারণ এই ফ্রিল্যান্সিং সেক্টরে এবং কর্পোরেট বিজনেসে বলেন, ই কমার্স বিজনেসে করেন, কিছু কাস্টমার এমন প্রিমিয়াম থাকে যে তাদের কথা ভ্যালু থাকে। তারা তাদের আত্মীয়স্বজন, লোকজন, বিভিন্ন জনকে একটা কথা বললে পুরা কিছু বিষয় আছে, পুরা বংশ, পুরা আত্মীয়স্বজন ওই বিষয়টাকে বিশ্বাস করে। তো ক্লায়েন্ট আপনাকে তুলেও নিতে পারে, আবার ক্লায়েন্ট আপনাকে, সাপোজ আমরা যারা ফ্রিল্যান্সার বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি, তারা যদি নেগেটিভ হয়ে অর্ডার ক্যান্সেল করে, অ্যাকাউন্টগুলো ডাউন হয়ে যায়। সো এটা খুবই গুড কোশ্চেন, এবং এই কোশ্চেনটার জন্য স্পেশালি থ্যাঙ্কস তুষার ভাই, তুষার অ্যাসোসিয়েট তুষার ভাই। এই প্রশ্নটা অনেকেই আমার কাজ করে। সো এটা আসলে কি যে আমরা প্রথম কথা হচ্ছে কিছু ফেক কাস্টমার। ফেক বলতে কি বুঝি? যেটা হচ্ছে একরকম হচ্ছে ভুয়া কাস্টমার, ঠিক আছে? এখন আপনি কিভাবে বুঝবেন এটা ভুয়া কাস্টমার? অনেক বিষয় আছে কিন্তু, যে এই যে ফেক কাস্টমার, ঠিক আছে, আপনাকে এটা বুঝতে হলে কিছু বিষয় আছে, যে আপনি যখন তার সাথে কথোপকথন করবেন, অনেক বিষয় আছে যে আপনি, এখন আমি একটা মানুষ কথা বলতেছি, আমার অবশ্যই একটা আইডেন্টিটি আছে, ঠিক আছে? সাপোজ আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে বলি আর কর্পোরেট লেভেলে, কিছু মানুষ আছে যে আপনার কথা বেশি বলবে বাট অ্যাকচুয়ালি প্রমাণ নাই। বাট আপনারা চেষ্টা করবেন যে একটা মানুষ যদি আসে, তার আইডেন্টিটিটা ঠিক আছে কিনা। তার মানে হচ্ছে সাপোজ মার্কেট প্লেসে আসলো, তার সঠিক একটা প্রোফাইল আছে কিনা, সে এই বিষয় নিয়ে সঠিক ডিসক্রিপশন বা সঠিক বিবৃতি তার বিষয় দিয়েছে কিনা, আচ্ছা সে খুব দ্রুত কোনো কিছু করতে চাচ্ছে কিনা। অনেকে আসে দেখবেন যে খুব দ্রুত কিছু চাই, ঠিক আছে, আসলে এগুলো সন্দেহ। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে অল্প বাজেট দিবে, অনেক বেশি সে চাওয়া, তার মানে হচ্ছে তার চাওয়াটা অনেক বেশি, বাজেটটা অনেক কম, ঠিক আছে? আর এর সাথে একটা বড় বিষয় হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে একটা কথা আমরা বলি, নেগেটিভ সারাউন্ডিংয়ের মানুষের কাছ থেকে দূরে থাকবেন। সাপোজ আমি একজন ফ্রিল্যান্সার বা আমি একজন বিজনেসম্যান, আমার সাথে আশেপাশে যারা আছে অনেকেই অনেক নেগেটিভ কথা বলবে, আর বলারাই স্বাভাবিক। দেখা যায় যে ওই নেগেটিভ মানুষগুলা আপনাকে এমনভাবে ইম্প্যাক্ট ফেলায় যে সে আপনার সাথে অতপ্রতভাবে ওই কথা বা ওই নেগেটিভ বিষয়গুলো জড়িত, যেটা আপনার প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেয়। তার মানে নেগেটিভ সারাউন্ডিংয়ের মানুষের কাছ থেকে দূরে থাকা, তার মানে সেলস কর্পোরেট লেভেলে বা আমরা যে সার্ভিসগুলো সেল করি ওয়ার্ল্ড ওয়াইড, সেক্ষেত্রে এই যে ফেক বায়ার, তার মানে হচ্ছে একটা ভুয়া বায়ার, সে সঠিক কনসেপ্ট ক্লিয়ার না, আমি কি কাজের জন্য আসছি। এখন সাপোজ সে একটা ফ্যাশন হাউস আছে বা তার একটা বিজনেসের জন্য আসছে, সে আলটিমেটলি কী চায়, তার সেলস চাই। তাহলে সে সেলস যদি সে চায়, কতটুকু চাই, কি পরিমাণ চাই, তার টার্গেটটা কি, যখন সে ক্লিয়ার বলবে, তার মানে আপনি বুঝে নেবেন সে আসলে প্রকৃত ক্লায়েন্ট এবং আপনার কাছে বিজনেস গ্রো করা নিয়ে আসছে।
তার মানে কি আমরা তো বিজনেস অ্যানালাইসিসই করি, একটা বিজনেস গ্রো করা নেই, ই কমার্স বিজনেস হোক আর আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে যাই হোক, আমরা সবসময় কিন্তু ক্লায়েন্টের বিজনেস গ্রো নিয়ে কাজ করি। হতে পারে সেটা হচ্ছে ফিজিক্যাল হোক আর সেটা অনলাইন ভিত্তিক হোক। তো ক্লায়েন্ট ফেক কিনা আপনি বুঝবেন কিভাবে? ক্লায়েন্টের কথার মাধ্যমে আপনি বুঝে যাবেন সে ফেক কিনা। তার মানে 1 নম্বর পয়েন্ট খেয়াল রাখবেন, সে কি কাজের জন্য আপনার কাছে আসছে, তার স্বচ্ছ ধারণা সে আপনাকে দিচ্ছে কিনা, যে আমি মাহমুদ ভাই আপনার কাছে আসছি, আমার এই বিজনেস, আমি এই জায়গায় যেতে চাই, আমার ব্র্যান্ডটাকে বাড়াইতে চাই, আমি আমার সেলস ইনক্রিজ করতে চাই, বা অমুক অমুক জায়গায় এটা করতে চাই, বা আমার এই ব্রাঞ্চ আরও ব্রাঞ্চ বাড়াতে চাই ফিজিক্যালি। তার মানে ফেক বায়ার থেকে দূরে থাকবেন, যাদের ক্লিয়ার স্বচ্ছ ধারণা নাই। ঠিক আছে, প্রয়োজনে আপনি তাকে বোঝাবেন বিজনেসটা এইভাবে না এইভাবে গ্রো করতে হয়। যদি দেখেন সে বোঝে, তার মানে বুঝে নেবেন যে না, হয়তো বা তার জ্ঞানের স্বল্পতা আছে, জানে না কিন্তু সে অরিজিনাল। কিন্তু সে যদি দেখবেন যে স্লিপ করে, তার মানে বুঝতে হবে যে সে ফেক। ঠিক আছে। আর নেগেটিভ এই কথাটা কেন বলতেছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্টরে দেখবেন কিছু নেগেটিভ মানুষ আছে। ওই সেলস কর্পোরেটে আপনি একজন ক্লায়েন্ট, আমার আপনার কাছে আমি গিয়েছি একটা বিষয় বিক্রি করার জন্য, সেক্ষেত্রে দেখবেন যে আপনার আশেপাশে কিছু মানুষ এটাকে নেগেটিভ কথা বলবে। হয়তোবা সেই মানুষটার একটা নেচারও হতে পারে। কিছু মানুষ আছে কিন্তু মানুষের ভালো অ্যাপ্রিসিয়েট করতে পারে না। এই যে আজকে তুষার অ্যাসোসিয়েটের এই প্রোগ্রামটা আমাকে যখন তুষার ভাই বলছে, আমি তো আসলে ব্যস্ত থাকি, এটা রাইট, আমার ইনস্টিটিউট সহ আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকি, আমার ভাইয়ের আমার টিম, কিন্তু এটাকে আমি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। কারণ এই তুষার ভাই যেটা হয়তো আমি পারিনি ব্যস্ততার কারণে, তুষার ভাই যে এই যে মানুষের ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতেছে, সো আমি স্যালুট জানাই তুষার ভাই আপনাকে। এবং এই যে বিষয়, তুষার ভাই পজিটিভ, আমি পজিটিভ, বুঝলেন? এখানে হয়তো বা আমাদের এখানে তুষার ভাই 5 জনকে এটা বললো, 1-2 জন নেগেটিভ, এটা নিয়ে সময় নষ্ট, আমি নিজের কেন সময় নষ্ট করবো অন্যের পিছু। বাট আপনি অন্যের জন্য কিছু করেন, তাহলে তো আপনি পাবেন। আমার 2টা কথায় যদি মানুষ কিছু না হলেও যদি হয়তো বা 10টা কথা বলবে, 2টা কথা যদি সে ব্রেনে রাখে, একটু ইমপ্রুভমেন্ট আসে, আলহামদুলিল্লাহ। তুষার ভাইয়ের একটা উদ্যোগে যদি একটা ভালো কিছু হয়, আলহামদুলিল্লাহ। এইটা আমি বলতেছি, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকা আর ফেক বায়ার থেকে দূরে থাকা। এটা আমি প্র্যাকটিক্যালি বুঝাইলাম যে আসলে আমাদের চারিপাশের অবস্থা থেকে। জি তুষার ভাই, আশা করি হয়তো বা বুঝাইতে পারছি। ঠিক আছে। আসলে দেখেন, আমরা যখন একটা মানুষের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা না থাকে, তখন কিন্তু ওই ক্লায়েন্টরা আমাদের আসলে মনে হয় যে আসলে ফেক বায়ার। তো যার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বা অ্যামাউন্ট বিষয়ে বা তার ওয়ার্কিং সিস্টেম বিষয়ে যদি স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে এটা অবশ্যই ফেক বায়ার। এবং অবশ্যই নেগেটিভ মানুষদের থেকে আমাদের দূরে থাকা উচিত। কারণ কিছু কিছু বায়ার আছে আপনাকে কাজ দিবে না বা আপনার প্রোডাক্ট কিনবে না, বাট আপনাকে কিছু নেগেটিভ কোশ্চেন করতে আসবে। তো অবশ্যই যারা নেগেটিভ কোশ্চেন করবে, অবশ্যই এগুলা থেকে আপনার একটু বিরত থাকবেন, কারণ এটা হচ্ছে আপনার রিয়েল বায়ার না, এটা হচ্ছে একটা ফেক বায়ার। তো এগুলো বিষয় মাথায় রেখে আমাদের ফেক বায়ার বা রিয়েল বায়ারটা আমরা চিনতে পারবো এবং বুঝতে পারবো। তো ইতিমধ্যে আমরা 5-6 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, অনেকগুলো কোশ্চেন। এর মধ্যে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা যদি একটা এজেন্সি বা একটা প্রতিষ্ঠান কিভাবে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সেলস করে, সেটা হতে পারে ফ্রিল্যান্সিং এর সার্ভিস, সেটা হতে পারে ই কমার্স যে কোনো প্রোডাক্ট। তো আমরা প্রোডাক্ট বা সার্ভিস সেল করি কিভাবে 20% থেকে 30% আমরা আমাদের বিজনেসটাকে ইনক্রিজ করতে পারি, এই বিষয়ে যদি একটু আমাদের গাইডলাইন করতে মাহমুদ ভাইয়া। জি তুষার ভাই, আসলে আলটিমেটলি আমরা তো চাই সেলস, ডে বাই ডে ইমপ্রুভমেন্ট, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আসলে মাঠে কেন নামি, আলটিমেটলি গোল হচ্ছে আমরা ভালো থাকা, ভালোভাবে আমরা লাইফ লিড করা, এবং আমাদের যে বিজনেসই করি না কেন সেটাকে ইমপ্রুভমেন্ট নিয়ে আসা। তবে অবশ্যই এটা মানুষের কল্যাণকরমূলকই হওয়াটা যুক্তিযুক্ত। এই যে সেলসটা 20% বা 50% বা মোর আরও অনেক বেশি আমি বৃদ্ধি করবো, আলটিমেটলি কিন্তু আমাদের চাওয়াটা এটা। ঠিক আছে, আমার যদি সেলসটা ভালো হয়, আমি ভালো থাকবো, আমার কলিগরা ভালো থাকবে, আমার সহপাঠীরা ভালো থাকবে, আমার দেশের উন্নতি হবে। তো আপনি এই সেলসটা বৃদ্ধি করার জন্য প্রথম আমার যেটা ওপিনিয়ন, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আপনি কি জিনিস নিয়ে আসছেন, ঠিক আছে, আপনাকে তো মানুষ আগে চিনতে হবে, জানতে হবে, অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিং। সাপোজ আমি মাহমুদ, তার মানে হচ্ছে আমি মাহমুদ, আমি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত, তার মানে কি আমাকে মানুষ মাহমুদ ফ্রিল্যান্সার নামে চিনবে। এই যে একটা ব্র্যান্ডিং, বা আমার একটা ইউটিউব চ্যানেল আছে যে মাহমুদ ফ্রিল্যান্সার,
আমার একটা ফেসবুক পেজ আছে বা প্রোফাইল আছে মাহমুদ ফ্রিল্যান্সার, ঠিক আছে, এই যে আমি পার্সোনাল আমি ওখানে হয়তো দুটা কথা বলতেছি বা যাই কিছু বলি, যেরকম তুষার ভাই, তুষার অ্যাসোসিয়েট, সেই তুষার অ্যাসোসিয়েট থেকে বিকাশ সমস্যার সমাধানে বা মানুষের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে, এই যে তার একটা পার্সোনাল ব্র্যান্ডিং, আসলে এই পার্সোনাল ব্র্যান্ডিং হতে পারে সেটা যে কোনো প্রোডাক্ট হোক সার্ভিস হোক, ঠিক আছে, সেটার জন্য পার্সোনাল ব্র্যান্ডিংটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ একটা ব্র্যান্ড কিন্তু এমনি এমনি তৈরি হয় না, আস্তে 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 ধীরে 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 এটা ব্র্যান্ডে পরিণত হয়। বাট আপনাকে বুঝতে হবে ব্র্যান্ডটা কী, যে ব্র্যান্ড হচ্ছে একটা ট্রাস্টেড জায়গা। কখনো একটা ব্র্যান্ডকে মানুষ বিশ্বাস করে, কারণ ওইটা অনেকটা পথ পাড়ি দিয়ে আসছে এবং মানুষের বিশ্বাসের জায়গাটা তারা অর্জন করছে। তার মানে যখনই বিশ্বাসের জায়গাটা অর্জন করবে তখন সেই কোম্পানি, সেই প্রতিষ্ঠান সেটা অবশ্যই গ্রো হবে। তার মানে কি আপনি 20% আর 50% বলছেন, আমি তো মনে করছি এটা হিউজ পরিমাণ বৃদ্ধি হবে, কারণ যখন সেটা ব্র্যান্ডে পরিণত হবে। তার মানে কি এটা ট্রাস্ট লেভেলটা যখন মানুষের কাছে বাড়বে, আমার কাছে কেউ ভর্তি হতে আসে, আমি যা শিখাই, তার মানে কি আমার ওই শেখার বিষয়ে মানুষের যখন বিশ্বাস হবে যে মাহমুদ ভাইয়ের কাছে গেলে আমি ঠকবো না, আমি ভালো শিখতে পারবো, ভালো করতে পারবো, তুষার ভাইয়ের কাছে গেলে সে যে স্কিলটা নিয়ে আমাকে ডেভেলপমেন্ট করতেছে আমি ওইটা অ্যাকচুয়ালি বিষয়টা জানবো বা উনি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। তার মানে কি এই যে তুষার অ্যাসোসিয়েট একটা ব্র্যান্ডে পরিণত হচ্ছে, তার মানে মানুষের বিশ্বাসের জায়গাটা কিন্তু সে তৈরি করতেছে। সো পার্সোনাল ব্র্যান্ডিং মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং নেটওয়ার্কিং, তো পার্সোনাল ব্র্যান্ডিংটা তার এমনি এমনি হয় না, আপনি নেটওয়ার্ক বিস্তৃত হয়। নেটওয়ার্ক কখন বিস্তৃত হয়? যখন একটা মানুষ আপনাকে বিশ্বাস করবে, সেই মানুষটা আর একটা মানুষকে রিকমেন্ড করবে, ঠিক আছে। যেরকম আমি আজকে রিকমেন্ড করতেছি কারণ আমি তার এই কার্যক্রম দেখে আমার ভালো লাগছে, না এই মানুষটাকে যদি আমি রিকমেন্ড করি, তার মানে কি আমার নেটওয়ার্কের মানুষকে যদি আমি জানাই, আমাকে যারা বিশ্বাস করবে তারা এই মানুষটা তুষার অ্যাসোসিয়েটকে বিশ্বাস করবে। তার মানে কি তারা ঠকবে না। ঠকবে না মানে কি আমার কথার উপর ভিত্তি করে তারা ঠকবে না। বাট আলটিমেটলি কি তুষার ভাইয়ের কিন্তু একটা নেটওয়ার্কিং বা এই যে নেটওয়ার্ক, তার মানে কি আপনার নেটওয়ার্ক বিস্তৃত করতে হবে, অবশ্যই সেটা সৎভাবে, ঠিক আছে। আপনি ফেক একটা তথ্য দিলেন ইউটিউবে ফেসবুকে দিয়ে এসে কিছু মানুষকে জড়ো করলেন, বাট সেই মানুষগুলো এসে আপনার কিছুই পাইল না, তাহলে কিন্তু আপনার হচ্ছে এটা ব্র্যান্ডিং না, এটা প্রতারণা। সো এই নেটওয়ার্কিং অবশ্যই সঠিক তথ্য দিয়ে আপনি নেটওয়ার্কিংটা আপনাকে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে প্রবলেম সলভ করতে হবে। আপনার কাছে কি শুধু মানুষ শিখতে আসবে? আপনার কাছে কি শুধু প্রোডাক্ট কিনতে আসবে? আপনার প্রোডাক্টটা তো কোনো সমস্যাও হইতে পারে। সো আপনার তো প্রবলেম সলভ করতে হবে। মানুষ কখন স্থায়ী ক্লায়েন্ট হয়? যখন আপনি সে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে প্রবলেমে পড়ে, সেই প্রবলেমটাকে আপনি সলভ করে দিবেন। তখন আগে বিশ্বাস করতো বাট প্রমাণ পায়নি, আর এখন সে যখন আপনি তার প্রবলেম সলভ করে দিবেন, প্রোডাক্টের হয়তো ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টির সাপোর্টটা ঠিক মতো দিলেন, তার মানে ট্রাস্টার লেভেল 100% পুরা হয়ে যাবে। আর ওই মানুষটাই তখন ব্র্যান্ডিং হবে, করবে যে না আমি আসলে কি এই প্রোডাক্টটা নিয়েছিলাম তুষার অ্যাসোসিয়েট থেকে, সেই প্রোডাক্টটা বা তাদের কথার সাথে কাজের মিল আছে এবং আমি সাপোর্টও পাইছি। আমি হয়তো বা রাত 12টার সময় ফোন দিছি, তুষার ভাই আমি তো একটু আটকে গেছি, বাইরের কমিউনিকেশন করতে পারতেছি না, যেটা আমার ক্ষেত্রে হয়, ঠিক আছে, আমার স্টুডেন্ট আমাকে ফোন দেয়। আচ্ছা, তখন ওই যে হয়তো বা তার ওই সময় যদি আমি 10টা মিনিট হেল্প করি, সে একটা সাহস পায়। তার মানে কি যে না মাহমুদ ভাইয়ের সাথে আছে, তুষার ভাইয়ের সাথে আছে, ওই সাহসিকতার ক্ষেত্রেই সে কিন্তু সে ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে, কারণ সে কিন্তু জানে, কিন্তু ওই যে দুর্বলতা ভয় কাজ করে। তো একটা প্রোডাক্ট যখন নিবে, নেওয়ার ক্ষেত্রে সেই প্রবলেমে পড়লে প্রবলেমটা সলভ করা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তাতে ব্র্যান্ডিংটা বড় হয়। আপনার সে আবার নিজেরাই অন্যজনকে এটা নিয়ে সাজেশন দেয়। আবার এই যে নেটওয়ার্ক, তার মানে কি একটার সাথে আরেকটা জড়িত। আপনি যদি উল্টা দিকে ধরেন প্রবলেম সলভ যদি করতে চান, করে ফেলেন, সাপোর্ট দেন, তার মানে অবশ্যই আপনার যে সাপোর্টটা নিচ্ছে যে বেচারি, সে কিন্তু আপনার নেটওয়ার্কিংটা অটোমেটিকলি বাড়াচ্ছেন, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদারের কাছে বলবে, প্লাস সে নিজেই কিন্তু ব্র্যান্ডিংয়ের রূপান্তরিত হচ্ছে। তার মানে আমরা যদি প্রথম থেকে আমি যদি বলতাম যে পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং, আপনি যদি এখন এই সাইড থেকে পিছন দিক থেকে ধরেন, প্রবলেম সলভ করাটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদি প্রবলেম সলভ করে দিতে পারি, আমার কাছে যারা আসে আমাকে বিশ্বাস করবে, আমি অবশ্যই ব্র্যান্ডে পরিণত হব। আমার নেটওয়ার্কিং আমার ওই সব কাস্টমারই এটা বৃদ্ধি করে দিবে। সো আমি মনে হয় বুঝাইতে পারছি কিনা জানি না তুষার ভাই, ঠিক আছে, আমার ওপিনিয়ন বললাম আমি। অনেক বেশি
জি জি অনেক বেশি ধন্যবাদ ভাই, আসলে খুব সুন্দর এবং চমৎকার বিষয়টা একটু উপস্থাপন করলেন। সেটা হচ্ছে আসলে পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, পাশাপাশি নেটওয়ার্কিং এবং প্রবলেম সলভিং। কারণ একটা কাস্টমার বা ক্রেতা তখনই আমার কাছে আসে যখন তার একটা সমস্যা হয়, সেটা হতে পারে প্রোডাক্ট, হতে পারে সার্ভিস। রাইট সো আমাদের প্রোডাক্ট সার্ভিস বিষয়ে অবশ্যই সার্ভিস সিস্টেমটা, আমাদের কমিউনিকেশন স্কিলটা, পার্সোনাল ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিং ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আমাদের ওই যে একটা কথা আছে না, যখন আমরা একটা মানুষকে চিনি তখনই তার প্রোডাক্টটা কিনি। রাইট সো রাইট আমাদেরকে আগে চিনতে পারতে হবে, যখন আমরা চিনাতে পারতে পারবো আমাদেরকে, তখনই হচ্ছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা সেলস হবে। এতে আমাদের শুধু মাহমুদ ভাই বলছেন 20% থেকে 30% না, এটা 100% পৌঁছানো সম্ভব। সো আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং এবং প্রবলেম সলভিং এর দক্ষতাটা আমাদের থাকতে পারতে হবে। যখনই আমাদের এই স্কিলগুলো প্রপারলি ভাবে থাকতে পারতে হবে, তখনই আমরা কিন্তু আমাদের বিজনেসটাকে বা এজেন্সিকে, যেটা বা ই কমার্স বিজনেসকে, যে কোনো বিষয়ে আমরা 20% না, আমরা 100% সেলস বৃদ্ধি করতে পারবো। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা হবে না। সো আমরা একটু নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা ভাই, একটা সেলসম্যানের ভিতরে সবচেয়ে কোন কোন স্কিলগুলো থাকা সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? মাহমুদ ভাই। জি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আসলে সেলসম্যানের স্কিলটাই তো তার প্রোডাক্ট বিক্রি করার মূল চাবিকাঠি। প্রোডাক্টটা তো আসলে তার গুণগত ফিচার বা তার ফ্যাসিলিটিটা আমি প্রোডাক্টটা নেওয়ার পরে বুঝবো, ঠিক না? কিন্তু নেওয়ার আগে কার মাধ্যমে নেব? অবশ্যই আমি একজন সেলসম্যানের মাধ্যমে নেব, তার প্রোডাক্ট বা সার্ভিস যেটাই বলেন না কেন। তাহলে আপনার এই সেলসম্যানের স্কিলগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন স্কিলের ভিতরে তো অনেক ধরনের কথাই আমি বললাম, এখন আলটিমেটলি একটা কিছু পিন পয়েন্টে কথা বলুন। এখন একটা মানুষ তো একবারে ইম্প্রুভমেন্ট নিয়ে আসে না, আস্তে 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 ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে, ঠিক আছে? তো এই জায়গায় যদি আমরা অনলাইন বিজনেস ধরি বা আপনার হচ্ছে ফিজিক্যালি যে কোনো বিজনেস বলেন না কেন, প্রথম ইস্যু হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিলের মধ্যে আমি কি বুঝাতে চাচ্ছি, এখন আপনি ইউরোপ কান্ট্রির কোনো মানুষের সাথে কথা বলবেন, সে আপনার ক্লায়েন্ট, তাকে কীভাবে বোঝাইতে হবে? অবশ্যই তার কমিউনিকেশন স্কিল মানে কি, তার ভাষাটা হচ্ছে ইংলিশ। সো আপনি যদি ইংলিশে তাকে ভালো মতো বুঝাইতে পারেন, সো আপনার বিষয়টা বুঝবে। তার মানে কি, এখন যদি আপনি কোনো চাইনিজের সাথে কথা বলেন, অবশ্যই চাইনিজের ভাষায় যদি আপনি কথা বলতে পারেন, ঠিক আছে? এখন আপনি বাংলাদেশের কোনো ক্লায়েন্টের কাছে গেলেন, সে ইংলিশটা ভালো জানে না, এটা এটা স্বাভাবিক বিষয়, আপনি তাকে বাংলাতেই ভালো করে বোঝান। তার মানে আমি আলটিমেটলি বোঝাতে চাইছি আপনি কোন সেক্টরে কাজ করতেছেন। ভাষা বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট একজন সেলসম্যানের জন্য। এখন আমি একটা সিম্পল উদাহরণ দিই। সাপোজ মনে করেন আপনি একজন নোয়াখালী বা বরিশালী বা কুষ্টিয়ার বা যে কোনো একটা এরিয়ার মানুষের সাথে দেখা হইলে বা সেই জায়গায় গেছে, আপনি যখন ওর ভাষায় কথা বলবেন, হাই রে আমার দেশি মন, দেশি মানুষ, মনটা কিন্তু ভরে যায়, বিশ্বাস তৈরি হয়ে যায়। তার মানে কি, তার প্যাটার্নে আপনি কথা বলতেছেন, ভাষাটা মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যারা বাইরে ডিল করে, আমাদের জন্য ইংলিশটা মোস্ট ইম্পর্টেন্ট। যদিও বা আমরা ওইভাবে দক্ষতা নিয়ে কথা বলাটা যে আসলে বড় বিষয়, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনি বাইরকে বুঝাইতে পারতেছেন কেন। কারণ আমরা যে বাংলাদেশের মানুষ, আমাদের তো আসলে পারিপার্শ্বিক পরিস্থিতি তো ওই রকম না যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে সবাই পড়াশোনা করছি বা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ সারাউন্ডিং মানুষের সাথে কর্পোরেট লেভেলে, হাই লেভেলে জব করছি, বিষয়টা এমন না। আপনি বেসিক সিম্পল কিন্তু বাইরকে বোঝাতে পারলে হলো। তার মানে আমি বোঝাতে চাচ্ছি একজন সেলসম্যানের বাইরকে বোঝানোর জন্য ভাষাটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমরা যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত, ইংলিশটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ইংলিশ স্কিল হোক, মেসেজিং হোক, বিষয়টা হচ্ছে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট নিয়ে আসবেন। কিন্তু এটা আপনি মাথায় রাখবেন, এটা যত ইম্প্রুভমেন্ট আসবে তত আপনি বেশি সেল করতে পারবেন, বেশি মিটিং করতে পারবেন, বেশি বাইরকে কনভিন্স করতে পারবেন, সে তার বন্ধুকে আবার নিয়ে আসবে। আমার স্টুডেন্টের এমন ঘটনা আছে, সে ঠিক আছে। তাহলে আমাদের প্রথম বিষয় হচ্ছে ইংলিশ কমিউনিকেশনটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যাল হ্যাক। তার মানে কি, বাইরের সাথে কথা বলে আমরা বুঝি যে সে আসলে কী চাচ্ছে, তার সাইকোলজি কীভাবে কাজ করতেছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর একজন সেলসম্যানের চোখের পলকে, এবং সে ওই যখন বাইরের সাথে কথা বলবে, সে কথা বলতে হা করলে বুঝে যাবে যে সে কী চাচ্ছে। এটা হচ্ছে সাইকোলজি, ঠিক আছে? অর্থাৎ আমরা কি করি, আমরা একটা মানুষকে যখন কথা বলি, তার ব্রেন ওয়াশ, সাইকিয়াট্রিক ডাক্তার আপনি কাউন্সিলিং করেন, আমি রিপ্রেজেন্ট ছিলাম এক সময়। সাইকিয়াট্রিক ডাক্তারের মূল কাজ হচ্ছে আগে তাকে কাউন্সিলিং করে, কাউন্সিলিং করে তার ভিতর থেকে বিষয়টা বুঝে নেয়। আর এই সাইকোলজি হ্যাক ওই ডাক্তার তখন করে। তার মানে আমি বোঝাইতে চাচ্ছি, আমি একজন সেলসম্যান, আমি একটা বাইরের কাছে গিয়েছি, বাইরের সাইকোলজি
আমি বুঝতে হবে, আমাকে বুঝে ওই সাইকোলজিকে আমাকে ওর প্যাটার্নে যায় ঘুরাই আমার জায়গা পর্যন্ত যাইতে হবে। এটাকে বলে সাইকোলজিক্যাল হ্যাক। তার মানে কি, তার রাস্তায় যায়, তার সাথে যায় আমি আমার প্রোডাক্টটা সেল করব। সাইকোলজিক্যাল হ্যাক মানে আমরা ব্রেন, সে কি চাচ্ছে এটা 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 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবাই বোঝে না হয়তো, বা ব্যাখ্যাটা কতটুকু দিতে পারছি বুঝাইতে পারছি কিনা জানি না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ওই বায়ারের বা ওই ক্লায়েন্টের যে উইকনেস পয়েন্টগুলা, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে কথার পরিপ্রেক্ষিতে আপনি তার সাথে যখন কথোপকথন চলতেছে, তার উইকনেস বিষয়গুলা কি। আমি একটা কথা বলি সিম্পলি, যখন আপনি তার সাথে কথা বলতেছেন তার তো অনেক ধরনের উইকনেস বিষয়গুলো থাকে। আপনি যখন উইকনেস বিষয়গুলো নিয়ে সমবেদনা জানাবেন, তার সাথে একাত্মতা করবেন, আসলে ভাই এটা আসলে খুবই একটা বাজে বিষয়, আসলে খুবই মনে কষ্ট পাইছি, যেরকম এই যে আমাদের ছাত্র আন্দোলন অনেক ছেলেপেলে মারা গেছে, এমন কোনো মানুষ নাই যে যে সে চোখে না পানি পড়ুক, বাট সে কি ব্যথিত না। এই এই যে বিষয় সাইকোলজিক্যাল, তার মানে একটা কাস্টমারের, আমাদের কিন্তু কিছু স্থায়ী ক্লায়েন্ট আছে, কি এমনকি ক্লায়েন্ট আজকে একটা যদি স্যান্ডেলও কেন, স্যান্ডেলের কালারটা মাহমুদ কেমন হয়েছে বলো তো। তার মানে কি সাইকোলজিক্যালি তাকে, তার সাথে আমি মিশে গেছি, এই ক্লায়েন্ট আমার স্থায়ী ক্লায়েন্ট, ও আরও বন্ধু বান্ধব আত্মীয়স্বজনকে নিয়ে আসবে, ঠিক আছে, সে মনে করবে মাহমুদ তুষার অ্যাসোসিয়েট এটা একটা ট্রাস্টেড জায়গা। অর্থাৎ এই যে উইকনেস পয়েন্ট, তার কিছু স্যাড বিষয় থাকতে পারে, তার বিজনেসে কিছু লস, বা সে হয়তো বা ডিমোটিভেটেড হয়ে গেছে, তাকে যে রিকভারি করে তুলে নিয়ে আসা, যে তুমি চিন্তা করো না, ঠিক আছে বাবা, তোমার এই বিজনেসটা হয়েছে, আমি তোমাকে হেল্প করতেছি, আমার দিক থেকে সহযোগিতা করতেছি, এই যে আশ্বস্ত করা। অর্থাৎ তার উইকনেস পয়েন্টগুলা যেটা মানুষকে ব্যথিত করে, সেই পয়েন্টগুলো বোঝা, এই পয়েন্টে যদি কিছু হিট করতে পারেন, তার মানে পার্সোনাল রিলেশন, সেলস এবং ক্লায়েন্টের রিলেশন পার্সোনাল রিলেশনে চলে আসবে। আর যখন এই পার্সোনাল রিলেশনে চলে আসবে, আপনি মনে করবেন সেই ক্লায়েন্ট ছুটবে তো নাই, সেই আপনার ব্র্যান্ডকে অনেক উপরে নিয়ে যেতে পারে, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই কথা বলার সময় স্মাইলিং ফেসে কথা বলতে হবে, এটা আমি আগেও বলেছি, ঠিক আছে। আলটিমেটলি বায়ারকে বা আপনি ক্লায়েন্টকে ফিজিক্যালি মিট করা, ফিজিক্যাল না পেলে অনলাইনে মিটিং করা। তার মানে কি, আপনি যদি ফিজিক্যালি কোনো বিজনেস নিয়ে যান, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে তার সাথে একটা মিটিং ফিক্সড করার। কারণ আপনি যত ফোনে কথা বলেন বা যতই বোঝান না কেন, যখন আপনি আলটিমেটলি তার কাছে যাবেন, যখনই কাছে যাবেন, তার মানে সেও অবশ্যই ভ্যালুয়েবল একজন পার্সন, তার সময়ের মধ্যে আছে, সে যে সময়টাকে আপনাকে দিচ্ছে, তার মানে আপনি বুঝতে হবে আপনার 50% সেলস হয়ে গেছে। তার মানে সে আপনাকে আমন্ত্রণ জানাইছে বা মিটিংয়ের জন্য রাজি হয়েছে, আপনি বুঝে নেন যে 50% আপনার সেলস হয়ে গেছে। আর আপনি যদি ওই জায়গায় যে কনভিন্স করতে পারেন, হতে পারে আমার একটা বায়ারকে মিটিংয়ের বিষয়, অনেক মেসেজিং হচ্ছে, অনেক আলাপ হচ্ছে, এখন সে যদি মিটিং আসে, আমরা বুঝে নেই 50% কনভিন্স আর 50% মিটিংয়ে সে কী চাচ্ছে, একটা ট্রাস্ট লেভেল বুঝতে চাচ্ছে যে আসলে এটা কোন ব্যক্তি, বা যার সাথে কথা বলছি সে কথা বলতেছি বাট আমি তাকে দেখি, ওই যে ট্রাস্ট লেভেল। তার মানে হচ্ছে আপনি মিটিং, ভিডিও মিটিং করেন, এটা হচ্ছে আমরা যারা অনলাইনের কথা বলতেছে, আপনারা লাস্ট আলটিমেটে ভিডিও মিটিং করেন। যত মিটিং করবেন তত আপনি বায়ারকে হুক করতে পারবেন। আবার আপনি যদি ফিজিক্যালি কোনো আপনি সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে যান, তাহলে ফিজিক্যালি তার সাথে যখন মিট করবেন, হাই হ্যালো এবং বিভিন্ন কুশল বিনিময় হবে, তখনই কিন্তু আলটিমেটলি তার পার্সোনাল ইস্যু সাইকোলজিক্যাল হ্যাক করতে পারবেন। একটার সাথে কিন্তু আরেকটা জড়িত, হ্যাঁ। তখনই আপনি মূলত তার উইকনেস পয়েন্টগুলো ভালো মতো বুঝে যাবেন, তার হচ্ছে সাইকোলজিক্যালি বিষয়টা বুঝবেন, একটা কুশল বিনিময় হলো, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল। তখন আর একটা বড় বেনিফিট হচ্ছে, আপনার প্রোডাক্টের যদি কিছু ত্রুটিও থাকে সেগুলো সে কনসিডার করা শিখবে মানবতার খাতিরে। বাট আপনি হয়তো ইনস্ট্যান্ট সার্ভিস দিতে পারতেছেন না, তবুও সে ধৈর্য ধরবে। কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে আপনি ফোনে ফোনে কথা বলতেছে, বিরক্ত হয়ে দুইটা কথা বলতে পারে, কিন্তু সামনাসামনি একটা লোক বলতে পারে না। সো এখানে হচ্ছে আলটিমেটলি ইংলিশ কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা ফ্রান্সিং তাদের জন্য। দ্বিতীয়ত বাইরের সাইকোলজিক্যাল বিষয়টা বোঝা এবং তার উইক পয়েন্টগুলো আমাকে ফাইন্ড আউট করি, সেটাকে আমাকে কাভার করা, এবং সবসময় আমি তার সাথে হাই হ্যালো যাই বলবো, স্মাইলিং ফেজে কথা বলবো, রাগান্বিত না, ঠিক আছে। যেটা আমি পারি না, আমার অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায়। সো আর লাস্ট তার সাথে মিট করেন, হতে পারে সে ভিডিও কলে মিট করেন, হতে পারে ফিজিক্যালি যদি যায় দেশের মধ্যে মিট করা সম্ভব হয় মিট করেন। এটা হচ্ছে লাস্ট কথা বলবো, তার সাথে আসলে মিটিং করাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো ওয়ে হোক, অনলাইন বেস হোক আর ফিজিক্যালি হোক। জি তুষার ভাই।
অনেক বেশি ধন্যবাদ। আসলে প্রত্যেকটা সেলস ম্যানের ভিতরে অবশ্যই উইকনেস পয়েন্ট গুলো একটু ফাইন্ড আউট করা জরুরি, কারণ আমরা যখন তার উইকনেস পয়েন্ট গুলো ফাইন্ড আউট করে ওই জায়গায় হিট করতে পারবো, তখনই আলটিমেটলি আমাদের সেলসটা কনভার্ট হবে। জি 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 ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের লাইন বা একটা সেলিং স্কিলের দক্ষতার ভিতরে অবশ্যই আমাদের উইকনেস পয়েন্ট গুলো ফাইন্ড আউট করতে হবে। এগুলো বিষয়ে যদি আমরা একটু সচল থাকতে পারি, তাহলে আমাদের সেলগুলো আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারবো। সো আমি একটু কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। ইয়াসমিন আক্তার আপু ঢাকা থেকে দেখছি, জি অসংখ্য ধন্যবাদ। মহসিন ইসলাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমির আহমেদ রাব্বি, জি এবং অনেক দেশের ক্লায়েন্ট থেকে আমরা দূরে থাকবো, জি আমরা কোশ্চেন অ্যান্সার দিব ইনশাআল্লাহ। আসমন্তর কুমার, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আজমিন খান ভাইয়া, লিঙ্কিং এ ক্লায়েন্ট কোনটা বুঝবো, কিভাবে কানেকশন কিভাবে খুঁজবো এবং কিভাবে পাঠাবো? জি অসংখ্য ধন্যবাদ ভাই, সুন্দর একটা চমৎকার কোশ্চেন করেছেন, আমরা উত্তরে চলে যাব। তারপর মহসিন ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, আমি ফেসবুক মার্কেটিং এ কাজ করি, গত মাসে ভালো কিছু কাজ করেছি, কিন্তু এই মাসে তেমন কাজ পাচ্ছি না, লোকাল ক্লায়েন্ট পাওয়ার কিছু টিপস দিতেন যদি ভাইয়া। জি অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কোশ্চেন করার জন্য, আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। শারমিন আপু, শারমিন অনন্য, মোহাম্মদপুর ফ্রিল্যান্সার স্যারকে ধন্যবাদ, সেই সাথে তুষার হাসান হৃদয় স্যারকে বিশেষভাবে ধন্যবাদ, জি অসংখ্য ধন্যবাদ। শান্ত ইসলাম, সুন্দর পরামর্শ, ধন্যবাদ ভাই এত সহজে বোঝানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। জিলুর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমরা আরেকটা কোশ্চেনের দিকে যাচ্ছি। এখানে মোস্ট অফ অল ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে যারা লাইভে যুক্ত আছেন, তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এজেন্সি এবং স্টুডেন্ট প্লাস আর বিভিন্ন সাইট থেকে যুক্ত আছেন, সবই হচ্ছে ফ্রিল্যান্সার, কর্পোরেট বিজনেস কনসালটেন্ট। তো বিশেষ করে ফ্রিল্যান্সিং সাইট নিয়ে তাদের জন্য ক্লায়েন্ট কনভিন্স বা ক্লায়েন্ট হান্টিং বা কি টিপস টেকনিক্স দিবেন আমাদের ইসলাম? আপনি যেহেতু যে ফ্রিল্যান্সার, আপনার থেকে আমরা কি করতে যদি একটু জি জি জি। আচ্ছা, এখানে হচ্ছে ইস্যু দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে ক্লায়েন্ট খুঁজে নিয়ে আসা, আর একটা হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করা। স্বাভাবিকভাবে আমরা যেটা অ্যাপ্লাই করি, মূল বিষয় হচ্ছে এক চান্সে যে ক্লায়েন্টকে আমরা মিটিংয়ে নিয়ে আসবো, বিষয়টা এমন না, ঠিক আছে? এটা আমরা তিনটে স্টেপ ফলো করি। তিনটে স্টেপ ফলো করা মূল থিম হচ্ছে, প্রথম তো আপনি ক্লায়েন্টটাকে খুঁজে নিয়ে আসলেন, এখন ক্লায়েন্ট খুঁজে নিয়ে আসার মেথডগুলো আপনাকে জানতে হবে। এটা আসলে অনেক মাধ্যমেই তো আপনি ক্লায়েন্ট খুঁজে নিয়ে আসতে পারেন, সেটা হতে পারে মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে, এক একটা মার্কেট প্লেসের প্যাটার্ন এক এক রকম, ঠিক আছে? আর বাইরে ক্লায়েন্ট খুঁজে নিয়ে আসার অনেকগুলো মেথড আছে, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, বিভিন্ন জব সাইট হোক, ইন্টারন্যাশনাল বিভিন্ন জব সাইট হোক, আরও অনেকগুলো মেথড। আসলে তো এই মেথডগুলো দিয়ে ব্যাখ্যা করার এখানে বিষয় নেই। সাপোজ একটা টপিক্স নিয়ে যদি কথা বলি, 1-1.5 ঘন্টা লেকচার হয়ে যায়। যে এই ক্লায়েন্ট হান্টিংয়ের মধ্যে যদি মনে করি যে এক মাস 30টা ক্লাস নিব, তো 30টা ক্লাস পার হয়ে যাবে ক্লায়েন্ট হান্টিং। আসলে কি এতগুলা মেথড আমরা সবাই অ্যাপ্লাই করি না। আলটিমেটলি কিছু পপুলার কিছু মেথডই আমরা ইউজ করি, কিন্তু প্রথম শর্ত মনে রাখবেন আপনারা, রেগুলার থাকা। আপনি হয়তো বা একই মেথড দেখবেন যে আপনি ঘোরাই ফেরাই, আমি যদি মনে করি 50টা মেথড দিই, 30টা মেথড দিই, আসলে অ্যাকচুয়ালি 5টা মেথড ব্যবহার করাই আমার দিন পার হয়ে যায়, ঠিক আছে? এই মেথডগুলা একই ধারাবাহিকভাবে অ্যাপ্লাই করা। হয়তো বা দেখবেন অহরহ আমার স্টুডেন্টের মধ্যে হচ্ছে, অনেক বেশি জানে সে ক্লায়েন্ট পাচ্ছে না, অনেক কম জানে সে ক্লায়েন্ট পাচ্ছে, কারণ সে ওই মেথডটা অ্যাপ্লাই করতেছে অ্যাপ্রোপ্রিয়েটভাবে। অ্যাপ্লাই করাটা বড় বিষয়। তার মানে হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে হয়তো বা আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আপনি চিন্তা করলেন যে এই 1 ঘন্টা 2 ঘন্টা আমি হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ডিংয়ের জন্যই সময় দেবো। আমি কিছু মেথড ইউজ করব, সেটা হতে পারে ফেসবুকের বিভিন্ন মেথডের মাধ্যমে, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মেথডের মাধ্যমে, ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে, হতে পারে বিভিন্ন জব সাইটে, হতে পারে লিঙ্কডইনের মাধ্যমে জব সাইট, বা আরও অনেক ওয়ার্ল্ড ওয়াইড জব সাইট আছে, অনেক ট্রাস্টেড জব সাইটের মাধ্যমে এগুলা। আপনি প্রথম শর্ত হচ্ছে আমাদের একজন ফ্রিল্যান্সারের রেগুলার বেসিসে এটা ফাইন্ড আউট করা। আপনি হয়তো 1 মাস ক্লায়েন্ট খুঁজছেন, হয়তো বা 1 মাসে 100 মানুষকে আপনি মেসেজ পাঠাইছেন, কিন্তু কোনো মানুষই আপনাকে নক করেনি, আপনি ধৈর্যহারা হয়ে চলে যাচ্ছেন। আপনি হয়তো বা জানেনই না 101 নম্বর ক্লায়েন্ট আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে। আপনি এটা নিয়ে লেগে থাকবেন, স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন। দ্বিতীয় পয়েন্ট কি, স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন। আপনি একটা মেথড অ্যাপ্লাই করতেছেন, 1টা 2টা 5টা মেসেজ অ্যাপ্লাই করতেছেন, বাট আপনি মেসেজের রিঅ্যারেঞ্জ করেন, ইমেল রিঅ্যারেঞ্জ করেন, মেথডটা একটু চেঞ্জ করেন, প্রয়োজনে করে আপনি আবার অ্যাপ্লাই করেন।
আপনি এটা বিশ্বাস রাখবেন 1 মাস 2 মাস 3 মাস খাটার পরে যে ক্লায়েন্টটা পাবেন ওই একটা ক্লায়েন্টই আপনার এই 3 মাসের পরিশ্রমের বেনিফিট দিয়ে দেবে। আমাদের আসলে খুব বেশি ক্লায়েন্টের প্রয়োজন হয় না, 2-3টা ক্লায়েন্ট যদি স্থায়ী ভালোভাবে হয়। এবং এই যে স্কিলগুলোর কথা বললাম তুষার ভাইয়ের এই তুষার অ্যাসোসিয়েটের মাধ্যমে আমি যে এটা বলার সুযোগ পাইছি, এই যে স্কিলগুলা এগুলো যদি আপনি ঠিক থাকে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট নিয়ে আসেন, ক্লায়েন্ট স্থায়ী হবে। আর এই ক্লায়েন্টের পাওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনি মেথডগুলো অ্যাপ্লাই করেন, বিভিন্ন মেথডে যান, আর রেগুলার বেসিসে আপনি তাদেরকে খোঁজা শুরু করেন এবং তাদেরকে কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন, প্রথম বিষয়। তাহলে আমি ক্লায়েন্ট পেয়ে গেলাম, পাওয়ার পরে তাকে যে মিটিংয়ে নিয়ে আসবেন চেষ্টা করবেন, মিটিং নিয়ে আসার পরে তাকে কনভিন্স করা, তারপরে আস্তে আস্তে তার দিকে আগান। প্রথমেই তাকে মিটিংয়ে নিয়ে আসার কথা বিষয় না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, যেটা একদম হিডেন টিপস, সেটা হচ্ছে বাইরের কাছে যাবেন, তার প্রবলেম ফাইন্ড আউট করে প্রবলেম সলভের তথ্য নিয়ে যাবেন তার কাছে। তার মানে আগে অডিট করেন, তার বিজনেস অডিট করেন। আপনি যখন তার বিজনেস অডিট করবেন, সে কি বিজনেস করে, তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ, এবং সেখানে যে উইকনেস পয়েন্টগুলো আছে, আপনি যে বিষয়ে জানেন, আপনি হতে পারেন একজন ইউটিউব স্পেশালিস্ট, হতে পারেন এসইও স্পেশালিস্ট, হতে পারে গ্রাফিক ডিজাইন, আপনি যে বিষয় জানেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, সেই বিষয়ের পরে পয়েন্ট ফাইন্ড আউট করেন, করে তার সলিউশন দেন। তার মানে আপনি বাইরের প্রবলেম, যে তোমার প্রবলেম এটা, তোমার ওয়েবসাইট তোমার এটা এটা অ্যানালাইসিস করছি, তোমার প্রবলেম এটা, এই প্রবলেমের সলিউশন এটা। আপনি কিন্তু বলবেন না তুমি আমাকে কাজ দাও, বি কেয়ারফুল, আপনি তাকে হেল্প করতেছেন। তার মানে আমি তোমার প্রবলেমটা দেখছি, আমি দেখতে দেখতে তোমার ওয়েবসাইটটা আসলো, যাই হোক তোমার ওয়েবসাইটে ঢুকলাম, একটু দেখলাম তোমার ওয়েবসাইটে তো এমনি অনেক ভালো, কিন্তু এখানে কিছু কাস্টমাইজ করা জরুরি, বা তোমার তো সোশ্যাল মিডিয়ার ব্র্যান্ডিং ওই রকম নাই, বা তুমি এটা নিয়ে আরও একটু ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারো, তোমার এই বিষয়ে যদি ইম্প্রুভমেন্ট করো তাহলে নিচে আপনি দিয়ে দেন যে প্রবলেম সলভ। আপনি শিখতেও পারবেন, বুঝতেও পারবেন, এবং বায়ার কনভিন্স হবে বেশি। যখন আপনি প্রবলেম দিয়ে দিবেন তখন তোর মাথা নষ্ট, ওই যে বললাম না সাইকোলজিক্যালি হিট, আরে প্রবলেম আছে আমার, প্রবলেম সলভ যখন দিবেন তখন ওই আপনার কাছে আসবে যে মাহমুদ ভাই আপনি একটা মেসেজ করেছিলেন বা একটা ইমেল করেছিলেন আমার এই বিষয় নিয়ে একটু আলাপ করতে চাচ্ছে, ওই আপনাকে বলবে যে ভাই একটু মিটিং কি করা যায়। তার মানে হচ্ছে আপনি তাকে কিন্তু অর্ডার বিষয়, তার মানে প্রথম কি আমি তার কাছে যাচ্ছি তার প্রবলেম বোঝানোর জন্য, তারপরে সে আসার পরে তার প্রবলেম সলভের জন্য আপনি আপনার নিজের ঢুন নিজে পিটানো বলে, আপনি কি জানেন তাকে কীভাবে ই করবেন, আরও তাকে বোঝান যে আসলে এটা এই স্ট্র্যাটেজিতে কাজ করলে ভালো হবে, এটা এইভাবে করেন। আপনাকে তখন বলবে যে ভাই এটার বিষয়ে আপনি কি হেল্প করতে পারবেন। আর আমরা কি ভুল করতেছি, আমরা ডাইরেক্ট তাকে অর্ডারের জন্য যাচ্ছি। হিডেন টিপস বলে দিলাম, ঠিক আছে, একটু সময় দেন না, একটা বার তো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে ভাই, দিচ্ছে, ঠিক আছে। সো এটা বিষয়ে আপনারা এইভাবে একটু আগাবেন, একটু মানে আপনার কাজটা ওইভাবেই করতেছেন, বাইরের কেউ খুঁজতেছেন, বাইরের কাছে যাচ্ছেন, বাট এটাকে একটু হিডেন সিস্টেমে, যাতে বাইরে আপনাকে উদ্বুদ্ধ হয়, তাহলে কি হবে, বড় ভ্যালুতেও কাজ করতে পারবে। আর আপনি আপনার জায়গায় আপনি বস, রাইট, আপনার জায়গায় আপনি বস এটা মনে করবেন, কিন্তু আপনি বাইরেকে সম্মান দিয়ে আপনি তার কাছে ই করবেন, যাতে আপনি যদি নিজে তার কাছে একদম শুয়ে পড়ার মতো যান, আপনাকে ট্রাস্ট করবে না, আবার প্রাইজও কম দিবে। আর আপনি যখন তাকে প্রবলেম ধরাই দিবেন, তার মানে আপনি স্পেশালিস্ট এ বিষয়ে, আপনার ভ্যালু সে বুঝবে। আপনি যখন তার প্রবলেম সলভ করবেন তখন সে আপনাকে প্রাইজও বেশি দেবে। সো এই কোশ্চেনটা অনেকেই কোশ্চেন, এটা বিষয়ে খেয়াল করেন যে আপনাকে আমি সামারি বলে দিচ্ছি 1 মিনিট, সেটা হচ্ছে ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে আপনি যদি একটা মেথড, 2টা মেথড, 3টা মেথড কাজ না করে স্ট্র্যাটেজি চেঞ্জ করেন, অন্য অন্য মেথড অ্যাপ্লাই করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি কন্টিনিউয়াসভাবে লেগে থাকেন। 3 নম্বর বিষয় হচ্ছে বায়ারকে সরাসরি অর্ডারের জন্য হিট করবেন না, যে সিস্টেম বলে দিলাম এভাবে আগান। এই 3টা বিষয় যদি অ্যাপ্লাই করে সুন্দরভাবে আপনি করেন, ইনশাল্লাহ এটাও একটা স্কিল, আপনি আস্তে আস্তে করতে থাকেন 2, 4, 5টা 7টা বায়ারের সাথে, দেখবেন যে আপনার জন্য তখন ইজি হয়ে যাবে। সো যতটুকু আমি যেটা অ্যাপ্লাই করি, সো আমি সেটা বললাম, ঠিক আছে। জি তুষার ভাই। হ্যাঁ, আসলে আমাদের আসলে খুবই চমৎকার যে আসলে দেখেন আমরা একটা ক্লায়েন্ট পাওয়া বা প্রত্যাশা করি, বাট তার সাথে যদি আমরা একটু রিলেশন সম্পর্কটা তৈরি করতে পারি, 5 দিন হতে পারে, 10 দিন বা 1 সপ্তাহ বা 15 দিন হোক না, আমার অর্ডার নাই, দ্যার ইজ নো প্রবলেম, বাট আমি যদি তার সাথে লেগে থাকি বা তার সাথে আমি একটা রিলেশন বিল্ড আপ করতে পারি, তাহলে কিন্তু আমার অর্ডারটা পাওয়ার চান্স 50% বেড়ে যাবে।
এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তার প্রবলেমটা আমি কিন্তু ফাইন্ড আউট করছি, করার পর আমি তাকে সলভিং এর ওয়েটা দেখাচ্ছি, তখন কিন্তু সে অটোমেটিক আমাকে মিটিং এ আসার জন্য ইনভাইট করতেছে। আমি তাকে বলতেছি তুমি আমাকে কাজ দাও, বাট আমি কিন্তু তাকে কি বলতেছি আগে আকর্ষণ তৈরি করতেছি, আমার ভ্যালুটা তাকে বুঝাইতেছি। তার মানে আমরা যখন আমাদের ভ্যালুটা বুঝাবো তখন সে অটোমেটিক আমাদেরকে কাজটা দিবে। আর যারা একটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের প্রাইস প্যাকেজ বা মানে টাকার যে একটা বিষয়টা, অ্যামাউন্টের বিষয়টা, মানে অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে আমাদের হয় যেটা যে তাদের কাজ অনেক বাট অ্যামাউন্টটা কম দিচ্ছে, অনেক অল্প টাকায় বেশি রিকোয়ারমেন্ট। এই বিষয়ে আপনি কি বলতে চান? আচ্ছা, এটা প্রায় হয় বলতে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট, বিশেষ করে আমরা তো অনেক ক্লায়েন্টের কাজ নেই না, সেটা হচ্ছে নাইজেরিয়া, ঠিক আছে, পার্শ্ববর্তী ইন্ডিয়ার কাজও খুব কম মানে করা হয়, আরও বেশ কিছু দেশ আছে এগুলা কাজ খুব একটা করা হয় না। তো মূল বিষয় হচ্ছে কেন করি না আমরা, প্রাইজের একটা বড় ফ্যাক্ট, ঠিক আছে। তো আসলে অনেক ক্লায়েন্ট আসে এখানে প্রাইসটা কম দিতে চায়, এটাই স্বাভাবিক। অনেক ক্লায়েন্ট এটা ওইভাবেই তারা মনস্থির করে বা ওইভাবে তাদের রেঞ্জ থাকে কম, ঠিক আছে। যখন কোনো প্রাইস কম দিতে চাই তখন তাকে পুরা মাস্টার প্ল্যান বোঝাবেন, কিন্তু ছোট ছোট করে তাকে কার সাথে কাজে শুরু করবেন। আপনি পুরো কাজ নেবেন না, আবার পুরো কাজটাকে আপনি শিফটিং সিস্টেম ওয়াইজ ভেঙে দেন। ভেঙে দেওয়া মানে আমি সাপোজ বলতেছি, কেমন আমি বলি। সাপোজ কোনো বায়ার আমার কাছে আসছে যে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে হবে। এখন সোশ্যাল মিডিয়া পপুলার, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এগুলো স্বাভাবিকভাবে ইউটিউব এগুলো নিয়ে যাই করা হয়। এখন সেই বায়ার প্রাইস সাপোজ দিতে চাচ্ছে যে আমি আসলে তেমন আমার তার কিছু কথা থাকে যে আমার বিজনেসটা আসলে কেবল শুরু করতেছি, বা আমার বিজনেসটা ওইভাবে ইমপ্রুভমেন্ট নাই, বা আমি একটু গ্রো করতে চাচ্ছি, বা আমি একটু দেখতে চাচ্ছি আমার যদি বেনিফিটেড হয় তোমাকেও বেনিফিটেড করবো, এই ধরনের কথাই বলবে, ঠিক আছে। তা আপনি তখন তাকে ছোট ছোট প্যাটার্নে নিয়ে যাবেন, বড় প্রজেক্ট বড় প্যাটার্নে নেবেন না কোনো সময়। ছোট ছোট প্যাটার্ন মানে ঠিক আছে তুমি কোন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করাতে চাচ্ছ, সে বললো হয়তো আমি ইউটিউব নিয়ে কাজ করাবো, ফেসবুক বা লিঙ্কডইন নিয়ে কাজ করাবো। তখন আমরা একটা প্যাটার্ন আগে ধরি, তখন আমরা বলি যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি একটা দিয়ে আগে শুরু করো। আমি কিন্তু সব জানি, সব পারি, আমার ভাইয়ার ডিল করি, আমার টিম আছে, বাট আমি নেব না। কেন নেব না? ও আমার কোয়ালিটি বুঝুক, আর আমিও ওর ভিতরে আরও ঢুকি। আসলে ও কি আমাকে টেস্ট করার জন্য প্রাইস কম দিচ্ছে, নাকি ও আলটিমেটলি মানুষই এমন, ঠিক না? সো আমি তখন ছোট প্যাটার্নে কাজ নেব, ঠিক আছে। তোমার ফেসবুকটা আমি স্টার্ট করি, তুমি আগে 1 সপ্তাহ করি, 2 সপ্তাহ করি, তুমি দেখো রেজাল্ট কেমন, বা আমার কাজ তোমার পছন্দ হয় কিনা, আমার কোয়ালিটি তোমার ভালো লাগে কিনা, দিয়ে আপনি ইচ্ছাকৃতভাবে ছোটো প্যাকেজ নেন, কম প্রাইসে ছোটো প্যাকেজ, ছোটো টপিক্স নিয়ে শুরু করে যখন আপনি তাকে বেনিফিটেড করতে লাগবেন, বা তখন আপনি কনফার্ম হয়ে যাবেন আসলে আপনাকে টেস্ট করতেছে কি না, তাই তো সে বুঝে যাবে আপনার কোয়ালিটি, আপনি কেমন সার্ভিস দেন, তাহলে সে আপনাকে প্রাইস বাড়াবে। আর না হলে আপনি যদি পরিপূর্ণ বিষয় নিয়ে 1 মাসের প্যাকেজ নেন, যে 1 মাসে আমি ইউটিউব দেখবো, ফেসবুক দেখবো, তোমার ইনস্টাগ্রাম দেখবো, বুঝলেন, 1 মাসে আমি দেবো কত, $200। আমি কিন্তু ওইভাবে নেব না যে তুমি মাসে $100 দাও, একটা সোশ্যাল মিডিয়া নিয়ে আগে ট্রাই করো, ঠিক আছে। বা যে প্যাটার্ন হোক, ওয়েবসাইট এসইও হোক, হচ্ছে গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড হোক, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, যে টপিক্সে যাক না কেন, আপনারা তখন ভেঙে নেবেন কাজ। আসি বলতে পারে যে তুমি 1 মাসের কাজ করো, তুমি কাজ করো, আমি দেখতেছি, বা আমি দেখার পরে তোমাকে বাড়াই দিব। হ্যাঁ, এটা বাড়াই দিতে পারে, না দিতে পারে সেটা পরে। আর যারা নতুন যাই দিক ভাই কাজ দিবেন। কেন বলতেছি, আপনি তার ওই প্রোফাইল দিয়ে আপনি কাজ করে প্র্যাকটিস করে আপনি শিখে এক্সপার্ট হয়ে যাচ্ছেন, এটা মাথায় রাখেন, ঠিক আছে। নতুনরা কাজ দিবেন, ছোট ছোট প্যাকেজে করেন, যখন বিষয়টা বুঝে যাবেন ওই বায়ারকে কথাও বলতে পারবেন ওইভাবে, তখন বড় অর্ডার নেবেন। তার মানে 2টা ট্রিটমেন্ট এখানে, নতুনদের জন্য ছোট হোক বড় হোক, ছোট প্যাকেজ হোক, কাজ নেবেন, কিন্তু নতুনরা বড় ভ্যালুর কাজ বা বড় প্রজেক্ট নেবেন না, 1 মাস পরে আপনার অর্ডার ক্যান্সেল করতে পারে। আর বাইরে যদি ক্লায়েন্ট নেন 50% অ্যাডভান্স দিয়ে নেবেন, 50% অ্যাডভান্স নেবেন। আর মার্কেট প্লেসে কোনো সময় নতুন অ্যাকাউন্ট গ্রো হচ্ছে, আপনি বড় অর্ডার নেবেন না। এটা কিন্তু নতুনদেরকে টার্গেট করে, যে কি বললাম কিছু ফেক বায়ার,
নতুনদেরকে টার্গেট করে। সো নতুনরা ছোট ছোট করে আগান, নিজের স্কিলটাকেও আরও ডেভেলপমেন্টে নিয়ে যান, তখন বড় হলো ভাই এই সেক্টরটাতে বিশাল অপরচুনিটি, আপনার যত দূর যেতে চান। সো আপনি আস্তে আস্তে আগান, আলহামদুলিল্লাহ। আর যারা হচ্ছে একদম প্রফেশনাল হয়ে গেছেন তারা তো আমি ইচ্ছাকৃতভাবে আমি ছোটো প্যাকেজ নিয়ে কাভার করব, কাভার করার পরে তার সাথে সম্পর্ক বিল্ড আপ হবে, যাতে আমি প্রাইজের বিষয় ইনক্রিজ করতে পারি এবং আমার কোয়ালিটি বুঝাতে পারি। ঠিক আছে, ইনশাল্লাহ। জি জি, অনেক বেশি ধন্যবাদ। আসলে খুব বিষয়টা চমৎকার হবে, কারণ ইংলিশে একটা কথাই আছে যে ইফ ইউ স্যাটিসফাই উইথ মাই ওয়ার্ক দেন ইউ উইল হ্যাভ এক্সটেনশন ফর লং টাইম। তুমি যদি আমার সাথে কাজ করে স্যাটিসফাই, তারপর তুমি একটা লং টাইম কাজ করবে। এই জন্য আমরা বড় প্রজেক্ট করবো আর ছোট ছোট প্রজেক্টগুলো কাজ শেষ করে তারপর হচ্ছে বড় প্রজেক্টের দিকে ফোকাস দেবে। এতে আমাদের কাজগুলো পাওয়ার অপরচুনিটি বাড়বে এবং তার সাথে রিলেশন সম্পর্কের মাধ্যমে আমাদের প্যাকেজেসটা যে প্রাইসটা এটাও বাজেটটা বেশি হবে আর কি, আশা করি। সো আজকের ইভেন্টটা আসলে খুবই সুন্দর এবং চমৎকার। কার কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট আমি অনেক কিছু শিখতে পেরেছি আপনার থেকে। সো আপনাকে আসলে মোস্ট আবারও ওয়েলকাম আজকের এই ইভেন্টে যোগ দেওয়ার জন্য। ইনশাল্লাহ তুষার অ্যাসোসিয়েট ফেসবুক পেজ থেকে আবারও কিছুদিন পর আমাদের একটা ইভেন্ট শুরু হবে, ইনশাল্লাহ আপনাকে আনার চেষ্টা করব। এবং আমাদের সাথে যারা লাইভে আছেন তাদের যদি আরো কোনো বিষয় জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশন করবেন। আমরা নেক্সট ইভেন্টের মাধ্যমে আমরা যে কোনো গেস্টের মাধ্যমে আমরা বিষয়গুলো জানতে পারবো এবং জেনে নেব ইনশাল্লাহ। সো অনেক বেশি ধন্যবাদ মাহমুদুল ভাইকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য, অনেক ব্যস্ততার ভিতরে আপনাকে অনেক বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ আজকের ইভেন্ট এখানে শেষ করছি। সকলেই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি তুষার ভাই, আমিও বিদায় নিব। ইনশাল্লাহ আপনাকে স্পেশালি থ্যাঙ্কস, এবং তুষার অ্যাসোসিয়েটের জন্য আন্তরিকভাবে মন থেকে দোয়া থাকবে অবশ্যই। এবং আমার যে কমিউনিটি আছে সবাইকেই বলবো, একজন ট্রাস্টেড পারসন তুষার ভাই এবং ইয়াং ম্যান, আমরা তো অনেক পরে শুরু করছি, তারা আসলে অনেক আগে শুরু করছে। তাদের ফিউচার দেখে আমার হিংসা হয় যে আমরা যদি ওই টাইমটা শুরু করতে পারতাম, বাট মনে হয় আরও অনেক দূর যেতে পারতাম। তো ইয়াং জেনারেশনকে মোস্ট ওয়েলকাম। আর মূলত হচ্ছে তুষার ভাইকেও স্পেশালি থ্যাঙ্কস যে আমাকে ডাকছেন। আমি আসলে এমন কোনো মানুষ হয়ে যায়নি, আমাকে অনেকে চেনেই না, কারণ আমি আসলে দীর্ঘদিন বিভিন্ন জবে ছিলাম। আর এই ফ্রিল্যান্সিং সেক্টরটা আমি জবের পাশাপাশি কাভার করে একটা সার্টেন লেভেলে ছিলাম, বাট আমি বাংলাদেশে ওইভাবে আত্মপ্রকাশ করি না, আমাকে অনেকে চেনে না। তুষার ভাই পার্সোনালি চেনে কিছুটা, তাও যে তেমন চেনা তা না, কিন্তু সে যখন আমাকে এই বিষয়টা নিয়ে বলছে যে ভাই আপনি একটু আসেন, একটু কথাবার্তা বলি, অনেকের একটু উপকার হয় যদি, তো এই উদ্যোগের জন্য স্পেশালি থ্যাঙ্কস তুষার ভাইকে। আর আমি আসলে পরিচয় দেওয়ার তেমন কিছু নাই, প্রথমে আমি আমার পরিচয় দিয়েছি, লাস্ট আমি বলে দিচ্ছি, যেহেতু এখন ইভেন্ট শেষ, অনেকেই অনেক শেষে জয়েন করেছে। আমি আসলে মূলত মাহমুদ নামে আমাকে সবাই চেনে। তো মাহমুদ ফ্রিল্যান্সার নামেই আমাকে মোটামুটি যা 2-4 জন ছেলে মাহমুদ ফ্রিল্যান্সার নামেই চিনি। আমার এই মাহমুদ ফ্রিল্যান্সার নামেই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যদিও এগুলা মানে কেবল শুরু। ফেসবুক পেজ আছে, ফেসবুক প্রোফাইল আছে, আমার একটা এজেন্সি আছে, আমি একটা এজেন্সির সিও হিসাবে আছি। তো যাই হোক, আমি সবসময় ফ্রিল্যান্সিং নিয়েই থাকি, মূলত ফ্রিল্যান্সিং আমার পেশা। আর এখন ফুল টাইম ফ্রিল্যান্সার, আমার নিজেই এই ফ্রিল্যান্সিং নিয়ে গবেষণা, মানুষের বেকার সমস্যা নিয়ে তাদের ট্রেনিং করানো, এই ফ্রিল্যান্সিংয়ের উপরে কীভাবে ক্যারিয়ার তৈরি করা যায় এবং এই ফ্রিল্যান্সিংটাকেই বাংলাদেশে একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের একটা টার্গেট। এবং আসলে আমাদের অনেক ভাই আছে যারা বিদেশে শ্রম দিচ্ছে, আলটিমেটলি আমরা দেশে থেকে সেই শ্রমটা দিয়ে বাংলাদেশকে আরও একটা ভালো লেভেল নিয়ে যেতে এবং রিপ্রেজেন্ট করতে। তবে আমি সবাইকে অনুরোধ করব ফ্রিল্যান্সিংয়ের পক্ষ থেকে যে আসলে আপনারা প্রপারলি কাজটা শিখেন, যে ডিপার্টমেন্টে যে টপিকস নিয়ে কাজ শেখেন না কেন, নিজেকে তৈরি করে আপনারা মাঠে নামেন। এর কারণ হচ্ছে আমাদের দেশের সম্মান যাতে নষ্ট না হয়, কারণ আমরা কিন্তু অনেক বিষয় প্রশ্ন শুনি বাইরের কাছ থেকে যে বাংলাদেশে একজন সিলারের কাছ থেকে কাজ করাইছিলাম, ওইভাবে স্যাটিসফাই না। সো একটু সচেতন থাকবেন, দক্ষতা অর্জন করে ইনশাল্লাহ আসবেন। এই সেক্টরটা অনেক ভালো। আর তুষার ভাইও যেহেতু এই বিষয় নিয়ে, আমি তার বিষয়ে অনুরোধ করব তুষার ভাইকে যে আপনি এই স্কিল ডেভেলপমেন্টের উপরে বায়ার মিটিং থেকে শুরু করে আপনার তরফ থেকে আপনি যতটুকু কাভার করা সম্ভব করেন, কারণ এটা আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরের ভাই বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বড় হওয়া। হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিংয়ে আপনি কিছু ইনকাম করতে পারবেন, মোটামুটি আগাইতে হবে, কিন্তু এই যে বড় হওয়ার যে স্বপ্ন দেখি আমরা, ঠিক আছে, যে আমি হয়তো বিসিএস ক্যাডার না, বাট আমি সরকারি জব করি না, আমার বাপের অনেক টাকা পয়সা নেই, বাট আমরা এই ফ্রিল্যান্সিং সেক্টরে রাজত্ব করতে চাই। তার মানে কি আমি ফকিরের ছেলে রাজা হব? এই জায়গায় সম্ভব। এখানে রাজার ছেলে রাজত্ব করবেন, এখানে যারা অনেক অনেক কষ্ট করছে বা অনেক দুঃখ বেদনা যন্ত্রণা অপমানিত হয়েছে তাদের জন্য এই সেক্টর, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং
বীরের মতো বাঁচতে হলে আপনি এখানে বাঁচতে পারবেন, যদি আপনি সেই পাওয়ার থাকে। ইনশাল্লাহ তুষার ভাই, আপনাকে অনুরোধ করব আপনি এটা চালাই যাবেন। আমার দিক থেকে যত সহযোগিতা লাগে, আমি এই ক্ষুদ্র মানুষ যদি কিছু পারি, ইনশাল্লাহ আমাকে বলবেন। ধন্যবাদ ইনশাল্লাহ সকলকে, এবং আমাদের জি, যারা ছিল অনেক বেশি সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যারা আজকে এই ইভেন্টটা দেখেছিলেন। জি, অনেক বেশি ধন্যবাদ মাহমুদুল ভাই, আপনাকে শেষবার আরেকবার ধন্যবাদ। সবাই তুষার থাকবেন, সাথে থাকবেন। আপনাদের স্কিল ডেভেলপমেন্টে আমরা প্রতিনিয়ত কাজ করবো, ইনশাল্লাহ আমাদের অনেক সাইড থেকে আরো অপরচুনিটি আসবে।